ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। দ্বিজেন্দ্রলাল রায়ের মাথায় এই লাইনগুলো কোনোদিনও আসতোই না যদি না তিনি এই বাংলায় জন্মগ্রহণ করত। এই বাংলা পুরো ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা রাজ্য, যার উত্তরে হিমালয় আছে, দক্ষিণে আছে বঙ্গোপসাগর। যে বাংলার মাটি সোনার ফসল ফলায়, যে বাংলায় জন্মগ্রহণ করেছে হাজার হাজার পথদর্শক। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিদের জন্মস্থান হচ্ছে এই বাংলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপাস গ্রুপ শিক্ষাশ্রম। আমি বিশ্বজিৎ মন্ডল তোমাদের টোটাল 36টা ভিডিওর মাধ্যমে ভারতবর্ষের 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরিকে এমন ভাবে চেনাবো যেটা পুরো পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতবর্ষের ভূগোলের ক্লাসে আজ পর্যন্ত হয়নি। আর তার সাথে সাথে সরকারি চাকরির পরীক্ষায় যখনই কোনো রাজ্যের নাম থাকবে, সেই রাজ্যের একটা ক্লিয়ার ক্রিস্টাল আইডিয়া, একটা মানচিত্র তোমার মাইন্ডে ফুটে উঠবেই যদি তুমি এই সিরিজটা করো। কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি। আজকে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভূগোলের ডেটা মনে রাখতে পারে না। কেন মনে রাখতে পারে না? কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম নাম, বিভিন্ন খনির নাম বিভিন্ন, বিভিন্ন জলবায়ু জলপ্রপাতের নাম বিভিন্ন, বিভিন্ন ড্যামের নাম বিভিন্ন। সেগুলো কোথায় আছে আমরা জানি না, কিন্তু শুধু মুখস্থ করে যাই। তাই এই সিরিজে আমি সেইগুলো শুধু তোমাদের মুখস্থ করাবো না, সেইগুলো তোমাদের ছবির মাধ্যমে তোমার চোখের সামনে তুলে ধরানোর চেষ্টা করবো। আর এই জন্যই আমি বলছি এই সিরিজটা ইউনিক। ভূগোলে সব থেকে বেশি স্কোর করা যায় যদি আমার কাছে মাইন্ড ম্যাপ থাকে, আমি যদি জানি যে ভারতবর্ষে কোথায় কি আছে। এরকম সিরিজ হয়তো এই ইউটিউব জগতে আরো অনেকেই নিয়ে এসছে, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি যখনই কোনো রাজ্য আসবে, সেই রাজ্য নিয়ে যত রকমের কোশ্চিন হয় পরীক্ষায়, সে WBCS এর অ্যাসপিরেন্ট হোক, পুলিশের অ্যাসপিরেন্ট হোক, SSC জিডির অ্যাসপিরেন্ট হোক, রেলের অ্যাসপিরেন্ট হোক, ব্যাংকের পরীক্ষার অ্যাসপিরেন্ট হোক, যদি কোনো রাজ্য নিয়ে কোশ্চিন আসে, সেই রাজ্যের ইনফরমেশন আমি এই সিরিজে করাবো ভাই। শুধু যেটা করতে হবে, তোমাদের লাইক করতে হবে ক্লাসটা ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করতে হবে। কিন্তু এই ছোট্ট চ্যানেলটাকে বড় করতে হবে, কারণ এই ছোট্ট চ্যানেলটা তোমাদের প্রচুর জিনিস দিয়েছে, প্রচুর কন্টেন্ট দিয়েছে। তাই যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। ঠিক আছে, চলো আজকে আমাদের প্রথম রাজ্য নিয়ে আলোচনা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, আমাদের মাতৃভূমি, এটা নিয়েই আমরা আজকে ফার্স্ট শুরু করছি। এরপর পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য যেগুলো আছে, যেমন আসাম আছে, বিহার আছে, উড়িষ্যা আছে, সিকিম আছে, ঠিক আছে, এইগুলো নিয়ে আলোচনা করব। আপাতত আমরা পশ্চিমবঙ্গ দেখব। যত রকমের কোশ্চিন পরীক্ষায় আসতে পারে পশ্চিমবঙ্গ নিয়ে, মানচিত্রের মাধ্যমে সেগুলো কিন্তু বুঝবো। আজকের পর আর একটা ডাউট থাকবে না তোমার পশ্চিমবঙ্গ সম্পর্কে। আবার বলছি, ম্যাপ মাথায় আজকে তোমাকে গাঁথিয়ে দেবো, কিন্তু একদম প্রথম থেকে লাস্ট মিনিট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো ওকে, দেখো এই যে বাংলাটা কোথায় আছে, আমি কিন্তু ম্যাক্সিমাম ম্যাপ করবো, বলতে পারো ম্যাপ পয়েন্টিং এর ক্লাস বা মানচিত্রের ক্লাস। আমি আবার বলছি, ছবি মাথায় আসা দরকার, তবেই কিন্তু ভূগোল হবে সহজ। ঠিক আছে, ভারতবর্ষ তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তোমার পুরো ইন্ডিয়ার মানচিত্র। ঠিক আছে, যার আয়তন হচ্ছে তোমার কত, 32,87,263 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, যেটা পুরো পৃথিবীর মধ্যে ল্যান্ড সারফেসের 2.4% এরিয়া দখল করে আছে। যেখানে আছে কটা রাজ্য, 28টা রাজ্য আছে, এবং তোমার ইউনিয়ন টেরিটরি আছে কতগুলো, 8টা ইউনিয়ন টেরিটরি আছে। এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ লাল কালারের, এইটা হচ্ছে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এই পশ্চিমবঙ্গটা ভারতের মধ্যে কত এরিয়া দখল করে আছে, এটা হচ্ছে 88,752 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে। ঠিক আছে, এবং পুরো ভারত যেমন পুরো বিশ্বের মধ্যে ল্যান্ড সারফেসে 2.4% জায়গা দখল করে আছে, এই পশ্চিমবঙ্গ এই এরিয়ার 2.6% এরিয়া দখল করে রয়েছে। ক্লিয়ার? সমস্ত কিছু আজকে আলোচনা করবো। তার মানে বুঝতেই পারছো ভারতবর্ষ কাছে তোমার, যদি আমি বলি যে পশ্চিমবঙ্গটা কোন সাইডে আছে, তাহলে পশ্চিমবঙ্গটা আছে মেইনলি পূর্ব সাইডে এবং কিছুটা উত্তরে। তাই এটা উত্তর পূর্ব সাইডে পশ্চিমবঙ্গ অবস্থিত।
এই ম্যাপটাকে যদি আমি বড় করি তাহলে আমি পাবো এটা। ঠিক আছে, প্রত্যেকটা রাজ্য সম্পর্কে একদম ডিটেলসে জানবো কিন্তু আমরা এই সিরিজে, একটু টাইম লাগবে। আজকে পশ্চিমবঙ্গ যেহেতু পড়ছি একটু টাইম লাগবে, এরপর যখন আরো উত্তরপ্রদেশ থেকে শুরু করে সমস্ত রাজ্য পড়বো। আমি আবার বলছি, পরীক্ষায় যখনই তুমি উত্তরপ্রদেশের নাম দেখবে এই সিরিজের মধ্যে ডেটা থাকবে, তুমি যদি পড়ে থাকো তুমি ইজিলি বুঝতে পারবে যে এইটা কোথায় আছে ওটা কোথায় আছে। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো এখানে দেখো, এবার দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেঙ্গল। কিভাবে বেঙ্গল আসলো ইতিহাসটা একটু জানি। দেখো দেখো যখন তোমার দেখেছো যে 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে তারা আসে, এখানে এসেছিল কিসের জন্য? ট্রেড করার জন্য এসেছিল, ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল। এখানে এসে তারা দেখলো যে এই এরিয়াটা বা এই জায়গাটা প্রচুর ধনসম্পদে পরিপূর্ণ, এখানকার ভূমি কি করছে, সোনার ফসল ফলাচ্ছে। এখানে রাজাদের কাছে, তোমার জমিদারদের কাছে প্রচুর টাকা, যেটা নেই সেটা হচ্ছে এদের মধ্যে এডুকেশন নেই, এদের মধ্যে ধর্ম নিয়ে কি রয়েছে, তোমার ভেদাভেদ রয়েছে, এদের মধ্যে কুসংস্কার রয়েছে। তো সেইগুলোকে কাজে লাগিয়ে তারা পলিটিক্যাল অ্যাফেয়ার্সেও কিন্তু যুক্ত হলো, অর্থাৎ তারা কর নিতে শুরু করলো, রাজায় রাজায় অ্যাটাক করতে শুরু করলো, নিজেরাও অ্যাটাক করতে শুরু করলো। তোমরা পলাশী যুদ্ধের কথা শুনেছো, বক্সার যুদ্ধের কথা শুনেছো। তো সেই সময় দাঁড়িয়ে পুরো ভারতবর্ষে তোমার মেনলি 3টে প্রভিন্স ছিল বা 3টে প্রদেশ ছিল বলতে গেলে মেনলি। ঠিক আছে, 3টা প্রেসিডেন্সিয়াল এরিয়া ছিল। একটা ছিল তোমার বেঙ্গল, ঠিক আছে, যেটা পুরো ভারতবর্ষের মধ্যে লিড করত পুরো ভারতবর্ষকে, যেখান থেকে ইংরেজরা লিড করত। বেঙ্গল, বোম্বে এবং মাদ্রাস। ঠিক আছে, বোম্বে এবং মাদ্রাস। ঠিক আছে, তারপর কি হলো, আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে তারা আরো বেশি পলিটিক্যাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়লো, তারা আস্তে আস্তে মানুষদের আরো বেশি শোষণ করতে শুরু করলো এবং তারা তাদের স্ট্রাকচারটাকে সংগঠিত করতে শুরু করলো এবং এই বোম্বে ও মাদ্রাসকে বেঙ্গলের অধীনে আনা হলো এবং নতুন পোস্ট তৈরি করা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তোমরা জানো ওয়ারেন হেস্টিং ঠিক ছিল কি, ওয়ারেন হেস্টিং ছিল প্রথম এই বাংলার গভর্নর জেনারেল, যিনি পুরো ভারতবর্ষটাকে পরিচালনা করতো, তার আন্ডার থেকেই হতো সমস্ত কিছু। ঠিক আছে, তার মানে আমি এটা বলতে চাইছি, এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ এটা ছিল কি, এটা ছিল তখনকার দিনে বেঙ্গল প্রেসিডেন্সিয়াল। ঠিক আছে, প্রেসিডেন্সি ছিল, বেঙ্গল প্রেসিডেন্সি। তার মানে শুধুমাত্র বর্তমানে যে পশ্চিমবঙ্গ আমরা দেখতে পাই সেটা কিন্তু নয়, এটা তো বর্তমানে পশ্চিমবঙ্গ এইভাবে রয়েছে কিন্তু এটা নয়, পুরোটাই ছিল। যেখানে ছিল কি, যেখানে বিহার ছিল বাংলার প্রেসিডেন্সির মধ্যে, যেখানে ছিল উড়িষ্যা ছিল, ঝাড়খণ্ডের কিছুটা অংশ ছিল, এখানে ইস্ট পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশ ছিল, এখানে আসাম ছিল, এই সমস্ত কিছু নিয়েছিল তোমার পশ্চিমবঙ্গ। পরবর্তী সময়ে 1947 সালে তোমরা জানো তোমার কি করা হলো, প্রথম দিকে 1911 সালে বাংলাকে ভাগ করা হলো এবং তারপরও যখন আমরা স্বাধীনতা পেলাম তখন পশ্চিমবঙ্গের মানচিত্র আসলো। ক্লিয়ার? তাই এই হচ্ছে ব্যাপার, যে এই যে বাংলাটা এটা কিন্তু একটা প্রেসিডেন্সি ছিল এবং এর আকৃতিও কিন্তু বিরাট আকৃতির ছিল। ঠিক আছে, এবার এই যে বাংলা দেখতে পাচ্ছ তুমি, এই বাংলায় এখানে পশ্চিমবঙ্গ নামকরণ কেন করা হলো? দেখো এইটা পুরোটাই বেঙ্গল ছিল তখন, এইটা পুরোটাই বেঙ্গল ছিল, এর মধ্যে এই পাশটা বাংলাদেশ যেটা সেটা যেহেতু ইস্টার্ন পার্টে ছিল তাই এটা হচ্ছে কি ইস্ট পাকিস্তান নাম করা হলো, আর এটা ছিল ওয়েস্টার্ন পার্টে তাই এটা বলা হলো ওয়েস্ট বেঙ্গল। বেঙ্গল কেন? কারণ বেশিরভাগ এখানে মানুষ বাংলায় কথা বলতো। ঠিক আছে, তাই ভাষার উপর ভিত্তি করে এটার নাম হলো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট কেন? কারণ এটা তখনকার দিনে যে বেঙ্গল তার পূর্ব সাইড পশ্চিম সাইডে ছিল এবং এখানকার মানুষরা কি বাংলা ভাষায় কথা বলতো। ঠিক আছে, তাই হলো ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। ঠিক আছে, আচ্ছা এবার এই পশ্চিমবঙ্গ সম্পর্কে যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে দেখো পশ্চিমবঙ্গ কোথায় আছে, কি বিষয় একদম ডিটেলসে জানবো ভাই। পশ্চিমবঙ্গ ভারতের উত্তর পূর্ব ও পূর্ব অংশে অবস্থিত একটি রাজ্য, যার উপরে রয়েছে হিমালয় এবং নিচে রয়েছে বঙ্গোপসাগর। ক্লিয়ার? পশ্চিমবঙ্গের অক্ষাংশগত মান কত? 21°38' থেকে 27°10' উত্তরের মধ্যে। দ্রাঘিমাগত মান হচ্ছে 25°50' থেকে 89°50' পূর্ব। আচ্ছা কলকাতা হচ্ছে কি? কলকাতা হচ্ছে তোমার ক্যাপিটাল। কিসের ক্যাপিটাল? ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল। আর এই ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটালের অক্ষাংশগত মান বহুবার পরীক্ষা এসেছে, সেটা হচ্ছে 22°34' উত্তর অক্ষাংশ, দ্রাঘিমার দিক থেকে হচ্ছে 88°30' পূর্ব। ঠিক আছে, প্রতিবেশী দেশ কতগুলো আছে? পূর্ব দিকে দেখো বাংলাদেশ রয়েছে, ম্যাপ দেখে দেখে পড়বো, এটা ইস্টার্ন সাইডে, এটা রয়েছে বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা ভুটান রয়েছে, দেখো কোথায় রয়েছে? ভুটান রয়েছে উত্তর পূর্বে, রয়েছে কি উত্তর পূর্বে রয়েছে ভুটান, আর উত্তর পশ্চিমে কি আছে?
এই দিকে এখানে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে নেপাল। তাহলে তিনটে দেশের সাথে কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা আছে। তোমরা ম্যাপ দেখেই বুঝতে পারছো সব থেকে বেশি সীমানা কার সাথে রয়েছে, সব থেকে বেশি সীমানা রয়েছে তোমার বাংলাদেশের সাথে। ঠিক আছে, সব থেকে বেশি সীমানা বাংলাদেশের সাথে রয়েছে। ক্লিয়ার? আর সব থেকে কম সীমানা কার সাথে আছে, নেপালের সাথে আছে। আর সব সেকেন্ড কার সাথে, তোমার ভুটানের সাথে। ঠিক আছে, বাংলাদেশের সাথে ভাগ করে নেওয়ার জেলাগুলো যদি আমি বলি, তাহলে বাংলাদেশের সাথে কতগুলো রাজ্য ভাগ করেছে, মানে আমাদের রাজ্যে কতগুলো জেলা ভাগ করেছে? দেখো 10টা জেলা, টোটাল 10টা জেলা বাংলাদেশের ভাগ করেছে। কি কি? এক হচ্ছে দেখো কোচবিহার, ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কোচবিহার, দ্বিতীয় হচ্ছে জলপাইগুড়ি, 3 নম্বর হচ্ছে দার্জিলিং, 4 নম্বর হচ্ছে কি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। কতগুলো হলো? 10টা হলো। তাহলে এখানে আমাকে সবার আগে এইগুলো পড়ার আগে আমাকে পশ্চিমবঙ্গের কোথায় কি ডিস্ট্রিক্ট আছে এটাও জানতে হবে। অনেকে জানো, তবুও আমি ধরে নিচ্ছি এখানে সবাই নিউ অ্যাসপিরেন্ট, সেই হিসাবে কোনটা কোন জেলা কোথায় রয়েছে সেটা একটু দেখতে হবে তোমাদের। ঠিক আছে, তারপর আমি বাকিগুলোতে যাচ্ছি। এখানে যদি আমি চলে যাই এই ম্যাপটায় দেখো তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো রয়েছে কি একদম এই সাইডে কোচবিহার। ঠিক আছে, কোচবিহারের পর এই অংশে রয়েছে আলিপুরদুয়ার। যদি বলে ভারত পশ্চিমবঙ্গের একদম পূর্বে কোন জেলা রয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? আলিপুরদুয়ার। তাহলে আলিপুরদুয়ার কোচবিহার থেকেও একটু হলেও পূর্বে আছে। ক্লিয়ার? তাহলে এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে আলিপুরদুয়ার, এখানে হচ্ছে জলপাইগুড়ি, এখানে হচ্ছে তোমার কালিম্পং রয়েছে, এখানে দার্জিলিং। ঠিক আছে, ভালো করে বুঝবে। তাহলে একদম উপরে পার্বত্য অঞ্চল যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে কি দেখবো? কোচবিহার, আবার কোচবিহার সাথে কি এখানে আলিপুরদুয়ার, এখানে জলপাইগুড়ি, এখানে কালিম্পং, এখানে তোমার দার্জিলিং। এই যে কালিম্পং আর এই যে আলিপুরদুয়ার, এগুলো পরবর্তী সময়ে হয়েছে, যেগুলো আমি তোমাদের পরে আলোচনা করছি। ঠিক আছে, তার নিচে উত্তর দিনাজপুর, তার নিচে দক্ষিণ দিনাজপুর, এটা মালদা, এখানে মুর্শিদাবাদ, এখানে আছে নদিয়া। ঠিক আছে, এটা হচ্ছে নদিয়া, এটা হচ্ছে তোমার নর্থ 24 পিজিএস, এটা সাউথ 24 পিজিএস। ক্লিয়ার? এই সাইডে যদি দেখি, এটা হচ্ছে ভাই বীরভূম, এটা হচ্ছে তোমার বর্ধমান। কোন বর্ধমান? এটা হচ্ছে ইস্ট বর্ধমান। তোমরা জানো বর্ধমান ভাগ হয়েছে 2017 সালে। তাহলে থেকে ইস্ট বর্ধমান, এটা হচ্ছে তোমার ওয়েস্ট বর্ধমান। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাঁকুড়া, এটা হচ্ছে তোমার পুরুলিয়া, এটা হচ্ছে হুগলি, এটা হচ্ছে হাওড়া, এটা হচ্ছে কলকাতা সব থেকে ছোট। আর এইখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কি রয়েছে? পূর্ব মেদিনীপুর রয়েছে এখানে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর রয়েছে এখানে। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার ঝাড়গ্রাম রয়েছে। টোটাল কতগুলো ডিস্ট্রিক্ট হলো ভালো করে দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, টোটাল 23টা আমাদের কি হচ্ছে? 23টা আমাদের ডিস্ট্রিক্ট আছে। তাহলে 23টা জেলা কিন্তু রয়েছে কোথায়? পশ্চিমবঙ্গে। ক্লিয়ার? যার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে বাংলাদেশের সাথে এই পাশগুলো রয়েছে। এখানে নেপালের সাথে কি আছে? নেপালের সাথে শুধুমাত্র দার্জিলিং অংশটা রয়েছে। আর ভুটানের সাথে রয়েছে 3টে, এক হচ্ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর কালিম্পং। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর কালিম্পং। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি পেলাম দেখো, এবার তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা কি? বাংলাদেশের সাথে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। আর তোমার এটি ভারতের সাথে দীর্ঘতম সীমানা রয়েছে কত? 2217 কিলোমিটার। আর শুধুমাত্র পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের 2217 কিলোমিটার, আর ভারতের সাথে যদি বলে তাহলে সেক্ষেত্রে 4096 কিলোমিটার। ঠিক আছে, ভুটানের সাথে কি আছে দেখো, ভুটানের সাথে যদি আমি বলি, তাহলে ভুটানের সাথে হচ্ছে তোমার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 3টে জেলা আছে। দেখে নাও, এখানে হচ্ছে কি? এখানে হচ্ছে তোমার আলিপুরদুয়ার, এখানে জলপাইগুড়ি আর কালিম্পং, আর এইখানটা ভুটান। তার মানে এই 3টে জেলায় কিন্তু পড়ছে ভুটানের সাথে। আর নেপালের সাথে দেখো শুধুমাত্র রয়েছে কি? দার্জিলিং। তাহলে নেপালের সাথে এই অংশ যদি নেপালের সাথে, এখানে নেপাল আছে, তাহলে এখানে হচ্ছে দার্জিলিং। ক্লিয়ার? তাহলে এবার পরীক্ষা কোশ্চেন এসছে, বলতো পশ্চিমবঙ্গের কোন জেলা সব থেকে বেশি অন্য দেশের সাথে সীমানা শেয়ার করেছে? অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার কি পাচ্ছি? দার্জিলিং। দেখো দার্জিলিং কার কার সাথে? দার্জিলিং নেপালের সাথে, প্লাস এইখানটায় বাংলাদেশের সাথে, দুটো দেশের সাথে আছে। আর কিছু আছে? আছে জলপাইগুড়ি ভাই। তাহলে জলপাইগুড়িও দেখো এখানে বাংলাদেশের সাথে প্লাস ভুটানের সাথে। তাহলে এই দুটো মাত্র জেলা আছে যেটা কিন্তু দুটো দেশের সাথে সীমানা শেয়ার করছে। ঠিক আছে, পুরো পশ্চিমবঙ্গের মধ্যে আর কোন জেলা দুটো দেশের সাথে সীমানা শেয়ার করে না। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলবে? একদম ধরে ধরে ভাই ছবি সাথে এই পিডিএফ পেয়ে যাবে তোমরা,
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আগে সাবস্ক্রাইব করতে হবে। আমি পরিশ্রম করবো, এমন ভাবে পরিশ্রম করবো, কিন্তু তার আমার গুরু দক্ষিণা চাই ভাই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পেলাম, আমি পেয়ে গেলাম যে আমাদের কতগুলো প্রতিবেশী দেশ আছে। কতগুলো প্রতিবেশী দেশ? 3টে প্রতিবেশী দেশ, নেপাল, ভুটান আর বাংলাদেশ। তার মধ্যে নেপালের সাথে দার্জিলিং, ভুটানের সাথে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর তোমার কালিম্পং, আর বাংলাদেশের সাথে এই 10টা। প্রতিবেশী রাজ্য যদি বলি, পশ্চিমবঙ্গ একটা রাজ্য, তাহলে প্রতিবেশী রাজ্যও আছে। তাহলে প্রতিবেশী রাজ্য যদি বলি, তাহলে উত্তর পূর্ব সাইডে আসাম রয়েছে। তোমরা দেখবে এই অংশ জুড়ে রয়েছে কি, এই অংশ জুড়ে আসাম আছে, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছি উত্তর পূর্ব আসাম। আসামের সাথে কোন কোন জেলা ভাই? আলিপুরদুয়ার আর কোচবিহার। তাহলে এখানে দেখো এই দুটো জেলা পাচ্ছি, এক হচ্ছে কোচবিহার আর আলিপুরদুয়ার, ঠিক। এরপর কি উত্তরে কি পাচ্ছি? উত্তরে সিকিম পাচ্ছি, উত্তরে সিকিম। তাহলে এর ওখানে ম্যাপে দেখা যাচ্ছে না, এটার জন্য ঢেকে গেছে। উপর দিকে কি আছে? সিকিম আছে। সিকিমের সাথে দার্জিলিং আর কালিম্পং এর কিন্তু সম্পর্ক রয়েছে। পশ্চিমে যদি বলি কি আছে? পশ্চিম, মানে এটা পশ্চিম সাইড কোন দিকে? এই দিকটা পশ্চিম। তাহলে দেখো বিহার আছে পশ্চিমে, বিহার। বিহারের সাথে কি কি পাচ্ছি? বিহারটা অনেক বড়। আচ্ছা, এখানে এটা হলো ঝাড়খণ্ড, ঠিক আছে। এখানটা বিহার আছে, এখানটা বিহার আছে। সেক্ষেত্রে বিহারের সাথে আমি কি পাচ্ছি? বিহারের সাথে দার্জিলিং পাচ্ছি, উত্তর দিনাজপুর, মানে এই দার্জিলিং পাবো, ঠিক আছে, উত্তর দিনাজপুর পাবো, এবং তোমার কি পাচ্ছি? মালদা পাচ্ছি। এই পর্যন্ত বিহার সীমানা পাচ্ছি। ক্লিয়ার? বিহারের সীমানা পাচ্ছি। আচ্ছা, পশ্চিম ও দক্ষিণে পাচ্ছি কি? ঝাড়খণ্ড, মানে এই অংশ জুড়ে এইভাবে ঝাড়খণ্ড রয়েছে ভাই, ঠিক আছে। এই অংশটা জুড়ে ঝাড়খণ্ড রয়েছে। তাছাড়া ঝাড়খণ্ডের পশ্চিমে কি আছে? মালদা পাচ্ছি, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এগুলো পাচ্ছি। তাহলে দেখো এখানে নামগুলো, পশ্চিম মালদা পাচ্ছি, তাহলে এখানে কি মালদার কিছুটা অংশ পাচ্ছি। তো এখানে 1 নম্বর মালদা পাচ্ছি। মালদার পর কি পাবো? মালদার পর দেখো মুর্শিদাবাদ, তাহলে এখানে কিছুটা অংশ মুর্শিদাবাদ পাচ্ছি, ঝাড়খণ্ডের সাথে বর্ডার। আর কি পাচ্ছি? ঝাড়খণ্ডের পর বীরভূম পাচ্ছি, তাহলে বীরভূম ম্যাক্সিমামটা বীরভূম পাচ্ছি আমরা। আর পশ্চিম বর্ধমান পাচ্ছি, দেখো পশ্চিম বর্ধমান, এটা পশ্চিম বর্ধমান পেয়ে গেলাম, ঠিক আছে। পুরুলিয়া পাচ্ছি, তার মানে এখানে পুরুলিয়াও পাচ্ছি, আর এখানে ঝাড়গ্রামের কিছুটা অংশ কিন্তু আমরা এখানে কিছুটা অংশ পাচ্ছি, ঠিক আছে। এর নিচের দিকে আছে উড়িষ্যা। এবার দেখো দক্ষিণ পশ্চিমে আছে উড়িষ্যা, যেখানে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই অংশ জুড়ে রয়েছে কি তোমার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আর এটা হচ্ছে ঝাড়গ্রাম। তাহলে এখানে রয়েছে উড়িষ্যার সাথে সীমানা। একদম ডিটেলসে পড়তে হবে, ডিটেলসে পড়বো আমরা, ঠিক আছে। ডিটেলস আমি আবার বলছি, পশ্চিমবঙ্গ নিয়ে কোনো মানচিত্রেরও কোনো অসুবিধা হবে না আজকের পর থেকে। আর তার সাথে সাথে যা যা কোশ্চিন আসে পশ্চিমবঙ্গ ভূগোল নিয়ে, যে কোনো এক্সাম হোক না কেন, তুমি এখান থেকে এই সিরিজ থেকে পাবে। এবং এই নোটটা কিন্তু অবশ্যই কালেক্ট করে নেবে তোমরা। এটা ম্যাপ পয়েন্টিং এর ক্লাস, তার সাথে সাথে তোমার ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোর পরিচিতিও এখানে হবে, ঠিক আছে। ক্লিয়ার? চলো এরপরে পয়েন্ট যদি বলি, এরপরে পয়েন্ট দেখো পশ্চিমবঙ্গের মোট এলাকা কত। পশ্চিমবঙ্গের মোট এলাকা হচ্ছে 88,752 বর্গ কিমি হচ্ছে মোট এরিয়া, এবং এই ভারতের 13তম বৃহত্তম রাজ্য। তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 13তম বৃহত্তম রাজ্য। ভারতের এই যে এরিয়াটা, ভারতের 2.6% এলাকা জুড়ে কিন্তু এটা রয়েছে। এই যে আয়তন, ঠিক আছে, 88,752 যে এরিয়াটা আছে, 88,752 স্কোয়ার কিলোমিটার। এই আয়তনটা তোমার যদি বলি, সেক্ষেত্রে হাঙ্গেরি বা জর্ডন দেশের আয়তনের সমান। এটাও পরীক্ষায় কিন্তু বহুবার দেয়। উত্তর দক্ষিণে যদি বলি, তাহলে উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত ভাই? উত্তর থেকে দক্ষিণে বিস্তার 623 কিলোমিটার। আর পূর্ব থেকে পশ্চিমের ম্যাক্সিমাম বিস্তার যদি বলি, তাহলে 320 কিলোমিটারের কাছাকাছি। এটা এখানে বলছে 623 কিলোমিটার এবং 320 কিলোমিটারের কাছাকাছি। পশ্চিমবঙ্গের সংকীর্ণ অংশ কি? চাপড়া, এটা উত্তর দিনাজপুরে রয়েছে, ঠিক আছে। এর আয়তন কত? প্রায় 8 কিলোমিটারের কাছাকাছি। দেখতে পাচ্ছ এখানে একদম সংকীর্ণ স্থান, ঠিক আছে। দার্জিলিং ঢোকার আগে এবং যেখানে উত্তর দিনাজপুর শেষ হচ্ছে সেটা হচ্ছে চাপড়া, আর 8 কিলোমিটার স্থান রয়েছে, ঠিক আছে। ক্লিয়ার? এটাকে চিকেন নেকও বলা হয়, তোমরা সবাই জানো। আমরা উত্তর ও শিলিগুড়ি অঞ্চলের দক্ষিণকে চিকেন নেক বলা হয় বা শিলিগুড়ি করিডোর বলা হয়। এটাও কিন্তু বহু ইম্পর্টেন্ট, ঠিক আছে। শুধুমাত্র আমাদের পরীক্ষার জন্য নয়, ভারতবর্ষের স্ট্র্যাটেজির দিক থেকেও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট এরিয়া। এলাকা অনুসারে বৃহত্তম জেলা যদি বলি, এই যে যতগুলো জেলা দেখতে পাচ্ছ, এর মধ্যে বৃহত্তম জেলা কোনটা? ধরো পরীক্ষা কোশ্চেন এসে এর মধ্যে সবথেকে বৃহত্তম জেলা কোনটা? তাহলে এর মধ্যে বৃহত্তম জেলা যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে কি হবে? বৃহত্তম জেলা এই যে দেখতে পাচ্ছ সাউথ, এক সেকেন্ড, সাউথ 24 পিজিএস হচ্ছে কি সব থেকে বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে, সব থেকে বড়। সব থেকে ছোট কোনটা হবে? কলকাতা। এই যে কলকাতা দেখতে পাচ্ছ, সব থেকে ছোট জেলা হচ্ছে
কলকাতা। ক্লিয়ার? সেটাই এখানে বলছে যে কোথায় গেল আয়তন পৃথক আচ্ছা, পশ্চিমবঙ্গের সব থেকে এলাকা অনুসারে বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেকেন্ড হচ্ছে পশ্চিম মেদিনীপুর। সেকেন্ড কোনটা? সেকেন্ড হচ্ছে দেখো পশ্চিম মেদিনীপুর, এইটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আয়তনের দিক থেকে। ঠিক আছে? আর ক্ষুদ্রতম জেলা কলকাতা, আর দ্বিতীয় হচ্ছে হাওড়া। তাহলে এটা কলকাতা হচ্ছে ক্ষুদ্রতম, তার দ্বিতীয় ক্ষুদ্রতম যদি বলি এটা হচ্ছে হাওড়া। ক্লিয়ার? ওকে। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত? এই পুরো পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা 2011 ডেটা অনুযায়ী সেটা হচ্ছে 9,12,76,000 তোমার 115 জন। এটা হচ্ছে টোটাল মানুষের সংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী, যেটা বর্তমানে 10 কোটির উপরেও কিন্তু চলে গেছে। তাই এই যে জনসংখ্যা, এই জনসংখ্যা পুরো পশ্চিমবঙ্গকে কততম রাজ্য করে? সেটা হচ্ছে চতুর্থ রাজ্য করে। মানে জনসংখ্যার দিক থেকে, ওভারঅল জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ পুরো ভারতের চতুর্থ সব থেকে বৃহত্তম রাজ্য। ঠিক আছে? এটি ভারতের মোট জনসংখ্যার 7.5% অংশ জুড়ে রয়েছে। মানে ভারতবর্ষে যদি 2011 সেন্সাস অনুযায়ী 1,21,00,000 মানে 121 কোটি মানুষ বসবাস করে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি বলছে? বলছে 7.54% মানুষ কিন্তু তোমার পশ্চিমবঙ্গেই বসবাস করে। পশ্চিমবঙ্গের জনসংখ্যা ভিয়েতনাম দেশের সমান, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা সেটা ভিয়েতনামের কিন্তু সমান। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো খুব ইম্পর্টেন্ট ডেটা এগুলো, এই ডেটাগুলো কিন্তু জানতেই হবে। এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে পেলাম পশ্চিমবঙ্গের আয়তন 88,752, যেটা পুরো পশ্চিমবঙ্গে ভারতের মধ্যে 13তম লার্জেস্ট তোমার স্টেট বানায়, রাজ্য বানায়, এবং এটা পুরো ভারতবর্ষের মধ্যে 2.6% এরিয়া জুড়ে রয়েছে। ঠিক আছে? এবং এর উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত? 623, পূর্ব থেকে পশ্চিমে 320, এবং পশ্চিমবঙ্গের সংকীর্ণতম এলাকার নাম হচ্ছে চাপড়া, যেটা উত্তর দিনাজপুর রয়েছে, এবং শিলিগুড়ি যেটা সেটাকে বলা হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বলা হয়ে থাকে। এখানে বাকি সমস্ত গুলো আমি তোমার সাথে আলোচনা করলাম। পরের পয়েন্ট দেখো কি বলছে? বলছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ডিভিশন কোনগুলো রয়েছে। এই যে জেলাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই জেলাগুলোর মধ্যে দেখো আলাদা আলাদা কালারে করা আছে। এই যে উপরের যে জেলাগুলো আছে এইগুলো নিয়ে কি? এগুলো নিয়ে জলপাইগুড়ি ডিভিশন। ঠিক আছে? এটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। এই প্রশাসনিক ভাগগুলো কেন করা হয়? প্রশাসনের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক গুলো আছে সেগুলো সুবিধার্থে, সেগুলো কাজগুলোতে স্বাভাবিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেই জন্য। তো ওপরের যেটা আছে এটা কি? এটা কোচবিহার, এটা আলিপুরদুয়ার, এটা জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং। তাহলে 5টা জেলা নিয়ে তোমার কি হচ্ছে? আমার জলপাইগুড়ি ডিভিশন হচ্ছে। তার নিচে দেখো কি পাচ্ছি? তার নিচে পাচ্ছি আমরা যেটা, সেটা হচ্ছে তোমার মালদা ডিভিশন। তাহলে মালদা ডিভিশন কি পেলাম? একটা পেলাম, এটা হচ্ছে তোমার উত্তর দিনাজপুর। ঠিক আছে? নর্থ দিনাজপুর, এটা সাউথ দিনাজপুর, এটা মালদা, এটা মুর্শিদাবাদ। তাহলে 4টে পাচ্ছি, তাই তো? তাহলে 4টে পাচ্ছি এখানে। তাহলে এখানে মালদা ডিভিশনে হচ্ছে 4টে পেলাম, 4টে জেলা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এটা, এখানে কি? এখানে বীরভূম আছে, দেখে নাও। এখানে জলপাইগুড়িতে এটা পেলাম, মালদাতে পেলাম কি? মালদা সদর তো মালদাতেই আছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পেলাম। প্রেসিডেন্সি বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ যেটা সেটা হচ্ছে সদর দপ্তর কলকাতাতে অবস্থিত, এবং জলপাইগুড়ি নদিয়া, মানে এইটা হচ্ছে প্রেসিডেন্সি, এটা হচ্ছে নদিয়া, 1 নম্বর পেলাম। উত্তর 24 পরগনা, এটা হচ্ছে উত্তর 24 পরগনা, নর্থ 24 পিজিএস, এটা সাউথ 24 পিজিএস পেলাম, আর কলকাতা হাওড়া পেলাম। তার মানে কলকাতা, এটা কলকাতা, এটা তোমার হাওড়া। এইগুলো নিয়ে কি তৈরি হলো? তোমার তৈরি হলো প্রেসিডেন্সি বিভাগ। বর্ধমান বিভাগ যেটা, সেটা সদর চুঁচুড়াতে অবস্থিত। বর্ধমানের মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং হুগলি। তাহলে বর্ধমান হচ্ছে এটা, এটা হচ্ছে তো বীরভূম, এটা হচ্ছে পশ্চিম বর্ধমান, এটা পূর্ব বর্ধমান, ইস্ট বর্ধমান। ম্যাপে একটু ভুল আছে, একটু দেখে নিও। আর এই হুগলি, এইগুলো নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা দেখো তোমরা। এইটা নিয়ে কি? এইটা নিয়ে তোমার বর্ধমান ডিভিশন। আর নিচের গুলো নিয়ে এই যে এই কালারটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার প্রেসিডেন্সি ডিভিশন ভাই। আর এইটা হচ্ছে তোমার মালদা ডিভিশন, মালদা ডিভিশন, উপরটা জলপাইগুড়ি ডিভিশন, আর বাকি থাকলো যেটা সেটা হচ্ছে মেদিনীপুর ডিভিশন। মেদিনীপুরে কি কি থাকলো তোমরা এখন নিজেরাই বলতে পারবে। এটা হচ্ছে পুরুলিয়া, এটা হচ্ছে বাঁকুড়া, এটা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর, এটা হচ্ছে ইস্ট মেদিনীপুর। ঠিক আছে? আর এইটা পেয়েছি আমি ঝাড়গ্রাম, এখানেও 5টা। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি প্রশাসনিক বিভাগ যেগুলো রয়েছে সেই ভাগগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো। এইভাবে কিন্তু আমি তোমাদের পুরো ভারতবর্ষের রাজ্যগুলোকে আমি তোমাদের পড়াবো, সেখানকার জেলা সম্পর্কে পড়াবো। কারণ অনেক সময় আমরা ভূগোলটা আমাদের কাছে তখনই টাফ হয় যখন আমরা নামগুলো, আনকমন নাম আমাদের সামনে চলে আসে। তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি বলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় আছে, তুমি ইজিলি অ্যান্সার করে দিতে পারবে। যদি কোশ্চেন একটু ঘুরিয়ে দেয় যে বলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন ডিস্ট্রিক্টে আছে, তোমাদের মধ্যে 99.9% স্টুডেন্ট বলতে পারবে না। ঠিক আছে?
কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এতটা ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আমি প্রত্যেকটা রাজ্য সম্পর্কে, তাদের জেলা সম্পর্কে এবং সেখান থেকে বিভিন্ন পরীক্ষাতে যা যা কোশ্চিন আসে সেগুলো কিন্তু আলোচনা করব। ঠিক, ওকে, চলো পরের পয়েন্ট দেখবো কি, জেলার গঠন। এই যে 23টা জেলা দেখতে পেয়েছি আমরা, সেই জেলাগুলো কবে কবে তৈরি হয়েছে, কি বিষয়। দেখো এখান থেকে যেগুলো পরীক্ষায় আসে, সব 23টা জেলার নাম মনে রাখার দরকার নেই। মেনলি হচ্ছে কি 1950 সালে হয়েছিল কি আসাম থেকে কোচবিহার। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে কোচবিহার, এটাকে হয়েছিল কোথা থেকে, এই পাশে আসাম থেকে এটা হয়েছিল। 1956 সালে বিহার থেকে পুরুলিয়া হয়েছিল। ঠিক আছে, 1956 সালে এই যে পুরুলিয়া দেখতে পাচ্ছ, পুরুলিয়া এটা কিন্তু বিহার থেকে হয়েছে। এর আগের নাম ছিল কি, এটাও পরীক্ষায় দেয়, এটা হচ্ছে মানভূম নাম ছিল। 1986 এ উত্তর দিনাজপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হয়েছিল। তাহলে এই যে উত্তর চব্বিশ পরগনা এইটা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এটা হয়েছিল কবে, 1986 এ। এই পুরুলিয়া কবে হয়েছিল, পুরুলিয়া হয়েছিল 1956 এ। আর এইটা হয়েছিল কবে, এটা হয়েছিল 1950 তে ভাই। ঠিক আছে, 1950 তে। 1992 সালে কি হয়েছিল, পশ্চিম দিনাজপুর থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হয়েছিল। তাহলে 1992 সালে এই যে নর্থ দিনাজপুর আর হচ্ছে তোমার সাউথ দিনাজপুর, এই দুটো হয়েছিল পশ্চিম দিনাজপুর থেকে। কত সালে হয়েছিল, 1996 সালে এটা কিন্তু, সরি 1992 সালে হয়েছিল এটা। ঠিক আছে, 1992 সালে এটা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা 2002 সালে পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর এই দুটো হয়। 2002 সালে এই যে পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর এই দুটো হয়েছিল কবে, 2002 সালে এটা হয়েছিল। এই চারটে খুব ইম্পর্টেন্ট। 25শে জুন 2014 সালে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার হয়। এই আলিপুরদুয়ার হয় 2014 সালে। কালিম্পং হয় কবে, কালিম্পং যেটা হয় সেটা হচ্ছে 2017 সালে 14ই ফেব্রুয়ারি হয়। দার্জিলিং থেকে কালিম্পং, উপরে আছে কালিম্পং, ঠিক আছে, উপরে কালিম্পং আছে। আর দার্জিলিংকে ভেঙে করা হয়েছিল 4 এপ্রিল 2017 সালে হয়েছিল। পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম হয়েছিল। তাহলে পশ্চিম মেদিনীপুর থেকে ভেঙে এই যে ঝাড়গ্রামটা করা হয়েছিল, এটা কত সালে হয়েছিল, 4 এপ্রিল 2017 সালে, 4 এপ্রিল। আর ঠিক তার 3 দিন পর 7 এপ্রিল হয়েছিল এই বর্ধমান পুরোটাকে ভেঙে পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান। ঠিক আছে, এটা হয়েছিল 2017 সালের 7 এপ্রিল। বলতে পারো এটাই এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সব থেকে ইয়াংগেস্ট ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গের সব থেকে ইয়াংগেস্ট ডিস্ট্রিক্ট। এই প্রত্যেকটা নাম পড়ো, এর বাইরে কোনো নাম দেবে না, পরীক্ষায় আসে না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, পরে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট যদি বলি, বাঁকুড়া না, আমি এখানে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গ সম্পর্কে সেইগুলোই কিন্তু এনেছি তোমাদের জন্য। বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড়কে পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি বলা হয়ে থাকে। তাহলে বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড়কে কি বলা হয়, আরাকু ভ্যালি বলা হয়। দার্জিলিং পর্বতশ্রেণীটি দক্ষিণের তরাই অঞ্চল থেকে শুরু করে খারাপভাবে উত্তর দিকে উঠে গেছে এবং এই পর্বতটি ঘুম রেঞ্জ নামে পরিচিত। এই ঘুম রেঞ্জ নিয়ে পরীক্ষায় এসেছে অনেকবার। ঘুম রেঞ্জ কোথায়, দার্জিলিং এ রয়েছে। ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম, যেটা হাইট কত, এটাও পরীক্ষায় এসেছে 2258 মিটার। সিঙ্গালীলা নেপাল ও দার্জিলিং বা দার্জিলিংকে সিকিম সীমান্তে অবস্থিত। মানে কি বলছে, সিঙ্গালীলা যেটা আছে সেটা নেপালকে দার্জিলিং থেকে পৃথক করেছে। ঠিক আছে, আর এই সিঙ্গালীলা শৈলশিরার মধ্যেই রয়েছে কি, সান্দাকুফু, যেটা পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ। সিঙ্গালীলা পশ্চিমে অন্যান্য হিমালয় রেঞ্জ থেকে পশ্চিমবঙ্গের পৃথক পর্বতশ্রেণী রয়েছে। এশিয়া পৃথক করেছে। এশিয়ার বৃহত্তম ভূমিধস অঞ্চল কোনটা, দার্জিলিং এর আম্বুটিয়া গ্রাম। এখানেও কিছু গুরুত্বপূর্ণ শৃঙ্গের তালিকা, পশ্চিমবঙ্গে কিছু ইম্পর্টেন্ট শৃঙ্গ আছে। সেগুলো কি, সেগুলো হচ্ছে সিঙ্গালীলা রেঞ্জ, যদি বলি সিঙ্গালীলা রেঞ্জ, দার্জিলিং সর্বোচ্চ চূড়া হচ্ছে সান্দাকুফু। অর্থাৎ সিঙ্গালীলা রেঞ্জে রয়েছে, দার্জিলিং এর যে সিঙ্গালীলা রেঞ্জ সেখানে রয়েছে কি সান্দাকুফু, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার। অনেক বইতে দেখবে বা 3630 মিটার দেখবে, তো তোমার দুটোই লিখে রাখবে। 3636 মিটার হচ্ছে কি তোমার সান্দাকুফুর উচ্চতা, যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ চূড়া, যেটা রয়েছে কোথায়, সিঙ্গালীলা রেঞ্জে রয়েছে। যদি আমি বলি টপ 3 মাউন্টেন পিক কি আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এটা টপ 3 করো। টপ 3 হচ্ছে এক হচ্ছে সান্দাকুফু, যেটা 3636 মিটার, যেটা রয়েছে সিঙ্গালীলা রেঞ্জে। সেখানেই আছে সেই দার্জিলিং এ রয়েছে ফালুত, যেটা হচ্ছে 3600 মিটার। ঠিক আছে, 3600 মিটার। আর কি 3 নম্বর যদি বলি সবরগ্রাম, যার হাইট কত, 3543 মিটার, এটাও কিন্তু তোমার পার্বত্য অঞ্চলে রয়েছে। ঠিক আছে, এখানে মাটির প্রকার যদি বলি তাহলে সেক্ষেত্রে পর্জল মাটি দেখা যায় এখানে, মেনলি পাহাড়ি এবং পর্জল মাটি দেখা যায়। এবং এর ঢাল কোন দিকে, ঢাল উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে। অর্থাৎ যদি আমি এটা ডাইরেকশন দেখি তাহলে উত্তর পশ্চিম মানে এটা নর্দার্ন পার্ট, এটা ওয়েস্টার্ন পার্ট, এই দিক থেকে এই দিকে, অর্থাৎ বাংলাদেশের দিকে তোমার মেনলি কিন্তু ঢালটা রয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ঢালটা ভারতের মতোই উত্তর পশ্চিম থেকে তোমার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। ক্লিয়ার, চলো পরের পয়েন্ট যদি দেখি কি আছে, তাল, বায়ন্দভূমি, দিয়ারা, এগুলো তোমরা মাঝে মাঝে এগুলো শুনতে পাও, এই শব্দগুলো, এগুলো পরীক্ষায় দেয়। তাহলে পশ্চিমবঙ্গের তাল অঞ্চল কোনটাকে বলে, বন্ধভূমি কোনটাকে বলে, দিয়ারা কোনটাকে বলে, সেক্ষেত্রে দেখো বলছে উত্তর দিনাজপুর মালদা জেলার পশ্চিমাংশ দিয়ে প্রবাহিত কালিন্দী নদীর
পূর্বভাগ যা নিম্ন সমতল অঞ্চল তাকেই বলা হয় তাল। ঠিক আছে, তাল শব্দের অর্থ হচ্ছে হ্রদ। আবার বলছি উত্তর দিনাজপুর ও মালদা জেলার পশ্চিমাংশ। তাহলে এখানে উত্তর দিনাজপুর কোনটা? এটা হচ্ছে উত্তর দিনাজপুর। ঠিক আছে, এবং মালদা জেলা কোনটা? এটা হচ্ছে মালদা জেলা। এই যে ইংলিশ বাজার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মালদা জেলা। এইভাবে রয়েছে, এইভাবে মালদা জেলা রয়েছে, আর এইভাবে উত্তর দিনাজপুর রয়েছে, এইভাবে উত্তর দিনাজপুর রয়েছে। ঠিক আছে, তাহলে মালদা জেলার পশ্চিমাংশ মানে এই সাইডটা এখানে কি বলছে দেখো, এখানে বলছে উত্তর দিনাজপুর মানে এই উত্তর দিনাজপুরটা, এবং মালদা জেলার পশ্চিম অংশটা মানে এই সাইডটা এগুলো কি নামে পরিচিত? পশ্চিম অংশ দিয়ে এটা দিনাজপুর মালদা জেলার পশ্চিম অংশ দিয়ে প্রবাহিত কালিন্দী নদীর পূর্ব ভাগ, অর্থাৎ এই অংশ দিয়ে যে নদী গেছে কালিন্দী নদী, এই যে কালিন্দী নদী এসছে, এর পূর্ব ভাগটা কি নামে পরিচিত? এই পূর্ব ভাগটা তোমার তাল নামে পরিচিত। তাল শব্দের অর্থ হচ্ছে হ্রদ। তাল হলো নতুন পলি মাটি দিয়ে গঠিত ভূমিরূপ। এটা পরীক্ষা আছে যে তাল কি ধরনের মাটি, তাহলে সেক্ষেত্রে তালে মেনলি নবীন পলি মৃত্তিকা দেখা যায়। বরেন্দ্রভূমি যদি বলি তাহলে সেক্ষেত্রে মালদা জেলার পূর্বাংশ, আর মালদার ওই পূর্বের দিকটা এবং দক্ষিণ দিনাজপুর জেলার অসমতল যে অংশ রয়েছে সেটা বরেন্দ্রভূমি নামে পরিচিত, এবং এটি মেনলি পুরাতন পলি মাটি দ্বারা গঠিত। এখানে আমি আবার বলছি যেগুলো বারবার পরীক্ষা আছে সেইগুলোই তোমাদের জন্য এনেছি। দিয়ারা যদি বলি তাহলে মালদা জেলার কালিন্দী নদী দক্ষিণের ভূমি দিয়ারা নামে পরিচিত। এই অঞ্চলটি প্রতি বছরই বন্যার জলে পুষ্ট হয়, উর্বর ও ঘন বসতিপূর্ণ হয়ে থাকে। ঠিক আছে, পরে পয়েন্ট দেখো, ওই রাঢ় সমভূমি কোনটা? এটা পরীক্ষায় দেবে যে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটাকে রাঢ় সমভূমি বলা হয়। তাহলে সেখানে দেখো মুর্শিদাবাদের পশ্চিম দিক, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার পূর্ব অংশ, এগুলো হচ্ছে কি তোমার রাঢ় অঞ্চল। তাহলে যদি ম্যাপে যদি দেখি তাহলে কোনটা হবে? দেখো ভালো করে এখান থেকে মনে রাখো, মুর্শিদাবাদের পশ্চিম অংশ, বীরভূম, পশ্চিম বর্ধমান আর পশ্চিম মেদিনীপুর। চলো এবার ম্যাপে দেখে নিই। ম্যাপ কোথায়? ম্যাপ, হ্যাঁ এখানে কি বলছো? পশ্চিম মেদিনীপুরের তোমার বীরভূম, আর কি বলছিল এখানে দেখি, এখান থেকে লাইন বাই লাইন মিলাতে হবে। এখানে মুর্শিদাবাদের পশ্চিম দিক, ঠিক আছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর। তাহলে এখানে রাঢ় অঞ্চল বলতে কোনটাকে বোঝালো? এইটাকে বোঝালো। আমি দেখাচ্ছি এখানে মুর্শিদাবাদ কোনটা? এইটা। তাহলে মুর্শিদাবাদের পশ্চিম অংশ কোনটা? এই সাইডটা বীরভূম। ঠিক আছে, এই সাইডটা বীরভূম, আর কি পশ্চিম বর্ধমান। ঠিক আছে, মুছে দিই। দেখো এখানে পশ্চিম অংশ থেকে শুরু হচ্ছে এইভাবে, বীরভূম পুরোটা, বাঁকুড়ার পূর্ব অংশটা পড়ছে, ঠিক আছে, বর্ধমান, পশ্চিম বর্ধমানে কিছুটা অংশ পড়ছে, এবং পশ্চিম মেদিনীপুর এই যে অংশটা, এইটা হচ্ছে তোমার রাঢ় অঞ্চল। ঠিক আছে, এখানে ল্যাটেরাইট মৃত্তিকা এবং লাল মৃত্তিকা প্রাধান্য মেনলি লক্ষ্য করা যায়, সেটাই কিন্তু এখানে আলোচনা করছে। তো এটা পরীক্ষায় কিন্তু আসে, সেই জন্য কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে এটা মোট এলাকা কত? প্রায় 37,500 বর্গ কিলোমিটার, এবং এই অঞ্চলে লাল মাটিকে রাঙ্গা মাটিও বলা হয়। পশ্চিমে মালভূমি অঞ্চল বলতে এই যে ম্যাপটা দেখলে তোমরা, এই ম্যাপের এই পাশটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্গত, যার মধ্যে পুরুলিয়ার কিছুটা অংশ ছোটনাগপুর মালভূমির অন্তর্গত, মানে ওর মধ্যেও কিন্তু পড়ে। ঠিক আছে, তাহলে এখানে পশ্চিম মালভূমি অঞ্চল বলতে আমরা কি পাচ্ছি? পশ্চিম মালভূমি অঞ্চল বলতে আমরা পুরুলিয়ার মোট এলাকা, বাঁকুড়ার পশ্চিম অংশ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমের পশ্চিম অংশ এবং পশ্চিম বর্ধমান পাচ্ছি। এটা হচ্ছে তোমার পশ্চিমের মালভূমি অঞ্চল। এবার পুরুলিয়ার কিছু উল্লেখযোগ্য পাহাড় আছে, যেমন অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? পুরুলিয়াতে অবস্থিত, পরীক্ষা আসতেই পারে। সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোর্গাবুরু, যার উচ্চতা 677 মিটার, এবং এটা কিন্তু দক্ষিণবঙ্গের সবচেয়ে উচ্চতম মাউন্টেন পিক। এটাও মাথায় রাখবে যে দক্ষিণবঙ্গের মানে পশ্চিমবঙ্গের দক্ষিণের সব থেকে উচ্চতম মাউন্টেন পিক কি? তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে তোমার অযোধ্যা। ঠিক আছে, বীরভূমের গুরুত্বপূর্ণ পাহাড় যদি বলি তাহলে সেক্ষেত্রে মা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? বহুবার পরীক্ষা এসেছে, সেটা হচ্ছে বীরভূমে রয়েছে। এবং মালভূমি অঞ্চলে যে ছোট ছোট পাহাড়গুলো থাকে সেগুলো কি বলা হয়? ডুংরি বলা হয়। বাঁকুড়া জেলা উল্লেখযোগ্য পাহাড় যদি বলি বিহারীনাথ, শুশুনিয়া। এই বিহারীনাথকে কি বলা হয়? পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি বলা হয়। তো বিহারীনাথ কোথায়, শুশুনিয়া কোথায়, মামা ভাগ্নে কোথায় রয়েছে, গোর্গাবুরু কোথায় রয়েছে, ঠিক আছে, তোমার শুশুনিয়া পাহাড় কোথায় আছে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। এবার যদি দেখি পশ্চিমবঙ্গের একটা ইউনিক ফিজিওগ্রাফিক ডিভিশন আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সুন্দরবন।
তাই সুন্দরবন যদি কথা যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে দেখো সুন্দরবন কোথায় রয়েছে, মেইনলি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় ছড়িয়ে আছে। এখানে মহকুমাগুলো কোনগুলো, এটা হচ্ছে ক্যানিং, কাকদ্বীপ, বসিরহাট প্রভৃতি। এলাকা যদি বলি 4700 বর্গ কিলোমিটার জুড়ে এটা কিন্তু বিস্তার লাভ করেছে। ভারতের মোট ভারতের মানে টোটাল সুন্দরবনে 10,000 বর্গ কিলোমিটার এরিয়া আছে, তার মধ্যে ভারতের কাছে কিন্তু তোমার কত 4700 তোমার স্কোয়ার কিলোমিটার। মানে টোটাল সুন্দরবনের এরিয়ার হচ্ছে 10,000 স্কোয়ার কিলোমিটার, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ছড়িয়ে আছে, যার মধ্যে ইন্ডিয়ার মধ্যে আছে 4700 বর্গ কিলোমিটার। এখানে দ্বীপের সংখ্যা যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখো 102 খানা দ্বীপ আছে এখানে, যার মধ্যে 54 খানাতে, এখানে টাইপিং একটু মিস্টেক হয়েছে, 54টাতে মানুষ বসবাস করে এবং 48টাতে তোমার বনভূমি রয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে সাগর দ্বীপ এবং সুন্দরবনের সবচেয়ে ছোট দ্বীপ হচ্ছে কি পশ্চিম দ্বীপ, মানে সবচেয়ে এটি সুন্দরবনের সবচেয়ে পশ্চিমের দ্বীপ হচ্ছে এটা, ঠিক আছে, সাগর দ্বীপ হচ্ছে। আর সুন্দরবন হলো 1973 তে কি হয়েছে তোমার টাইগার রিজার্ভ, মানে ব্যাঘ্র যে সংরক্ষণ তার তকমা পেয়েছে 1973 তে। 1977 এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হয়েছিল। 1984 এ এটা জাতীয় উদ্যানের তকমা পায়। 1987 এ তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। 1987 এ বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? 89 হবে না, 1987ই হবে, এটা একটু দেখে নিও। সুন্দরবনের গুরুত্বপূর্ণ স্থান যদি বলি তাহলে গুরুত্বপূর্ণ স্থানগুলো কোনগুলো, সজনেখালি, ভগবতপুর, মাছরাঙ্গা, হলিডে আইল্যান্ড, গোসাবা, জম্মুদ্বীপ, ধানচির প্রভৃতি। এখান থেকে ডাইরেক্ট জিজ্ঞাসা করবে যে হলিডে আইল্যান্ড কোথায় আছে, তাহলে অ্যান্সার হবে কি তোমার সুন্দরবন। আর সুন্দরবন যদি অপশনে না থাকে তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে অ্যান্সার হবে, কারণ সুন্দরবনটা তো মেইনলি দক্ষিণ চব্বিশ পরগনাতেই রয়েছে। নতুন দ্বীপ যদি বলি, সুন্দরবনের সব থেকে নতুন দ্বীপ বা ছোট দ্বীপ যদি বলি তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে পূর্বাশা দ্বীপ, যেটা সব থেকে দক্ষিণে রয়েছে। এবং ক্যানিং কে কি বলা হয়, ক্যানিং কে বলা হয় গেটওয়ে অফ সুন্দরবন। তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাপ রয়েছে, ঠিক আছে, এখানে ম্যাপ আছে, এর মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যানিং, ক্লিয়ার? এছাড়াও আরো অনেক জায়গা রয়েছে সুন্দরবনে, অনেক ছোটখাটো অনেক দ্বীপ রয়েছে, যেমন সাগর আইল্যান্ড রয়েছে এখানে, সাগর আইল্যান্ড যেটা একদম পশ্চিম সাইড রয়েছে, দেখতে পেয়েছো আমি সাগর আইল্যান্ড কি বললাম, একদম পশ্চিমের দ্বীপ রয়েছে। আর একদম নিচে, এখানে ক্লিয়ারলি ছবিটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, একদম নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার নতুন যেটা তৈরি হয়েছে এবং প্রথম আইল্যান্ড সেটা হচ্ছে পূর্বাশা আইল্যান্ড। তরাই অঞ্চলের বিশেষ কথা যদি বলি, তরাই অঞ্চল মানে তরাই একটা তোমরা জানো তিব্বতীয় শব্দ, যার অর্থ হচ্ছে কি, তার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে ল্যান্ড, ঠিক আছে। তিস্তা নদী তোমরা জানো সিকিমের জেমু গ্লেসিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে এবং বাংলাদেশের রংপুরের কাছে গিয়ে তোমার যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। তাই সেই তিস্তা নদী যেটা, সেই তিস্তা নদীর তোমার নিচের দিকে যখন প্রবাহিত হচ্ছে তার ডান দিকের অংশ বা তিস্তার পশ্চিম দিকের অংশ কিন্তু কি নামে পরিচিত, তরাই নামে পরিচিত, তাই তো। তরাই, তরাই কথা অর্থ হচ্ছে কি স্যাঁতস্যাঁতে ল্যান্ড। তো সেটাই এখানে বলছে যে তরাই শব্দের অর্থ হচ্ছে আর্দ্র বা স্যাঁতস্যাঁতে অঞ্চল। তিস্তা নদীর পশ্চিমাংশ বা ডান দিকে অবস্থিত যে পাদদেশীয় সমভূমিটি রয়েছে সেটা তরাই নামে পরিচিত। তরাই অঞ্চলের উত্তরে ভাবর অঞ্চল অবস্থিত। এবং ডুয়ার শব্দটি অর্থ হচ্ছে ডুয়ার অর্থাৎ এন্ট্রান্স, ঠিক আছে, প্রবেশদ্বার বলা হয় একটি ডুয়ার্স কথার অর্থ। এবং ডুয়ার্সেও একটা তিব্বতীয় শব্দ এবং এটি কই, এটা তোমার যে তিস্তা নদী রয়েছে তিস্তা নদীর পূর্বের অংশ বা বাম দিকের অংশ হিসাবেও কিন্তু পরিচিত, ঠিক আছে। এই অঞ্চলে শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত, মনে রাখবে শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বারও কিন্তু বলা হয়ে থাকে। এরপর দেখো যদি আমি ফসল বলি তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কি কি ফসল হয়, তাহলে পশ্চিমবঙ্গে ফসলের কথা যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে তোমরা জানো যে পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে ভারতের মধ্যে সব থেকে অগ্রণী ভূমিকা কিন্তু পালন করে আছে। তাহলে ধান উৎপাদনে দেখো বর্ধমান জেলা ফার্স্ট, 20.04 প্রথম পর্যায়ে রেখেছে। এটা তোমার বর্ধমানকে, যেহেতু বর্ধমান ভেঙে গেছে তাই কিন্তু বর্ধমান এখন পূর্ব বর্ধমান হচ্ছে রাইট অ্যান্সার হবে। ধানের প্রকারভেদ যদি বলি তাহলে মেইনলি 3 ধরনের ধান কিন্তু এখানে পাওয়া যায়, এক হচ্ছে আমন ধান, আউশ ধান, বড় ধান পাওয়া যায়। এছাড়া গম উৎপাদনে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কে আছে, মুর্শিদাবাদ আছে, সেকেন্ড হচ্ছে কি নদিয়া। পাট উৎপাদনে প্রথম হচ্ছে মুর্শিদাবাদ, আলু উৎপাদনে হুগলি প্রথম, আখ উৎপাদনে মুর্শিদাবাদ প্রথম রয়েছে, পান উৎপাদনে তোমার পূর্ব মেদিনীপুর প্রথম আছে, তামাক উৎপাদনে কোচবিহার প্রথম, আর কটন উৎপাদনে কিন্তু নদিয়া জেলা প্রথম। তাহলে আমি এখানে দেখে নেবো কি কি, তাহলে এখানে যদি প্যাডি দেখি, ধান, ধান উৎপাদনে প্রথম কে আছে, ধান উৎপাদনে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পূর্ব বর্ধমান, এটা হচ্ছে ধান উৎপাদনে প্রথম, ঠিক আছে। আচ্ছা গম উৎপাদনে কে, গম উৎপাদনে মুর্শিদাবাদ, তাহলে গম আর পাট উৎপাদনে, এই যে গম আর পাট এই দুটো উৎপাদনে কি আছে, মুর্শিদাবাদ প্রথম আছে, ঠিক আছে। পটেটো উৎপাদনে হুগলি, হুগলি কোথায় ভাই, এটা হচ্ছে পটেটো উৎপাদনে প্রথম আছে। সুগার কেন উৎপাদনে, এটাও সুগার কেন উৎপাদনে মানে আখ উৎপাদনে প্রথম আছে। আর পূর্ব মেদিনীপুর যদি বলি, এইখানে পূর্ব মেদিনীপুর এটা হচ্ছে তোমার পান উৎপাদনে প্রথম পর্যায়ে আছে, ঠিক আছে। আর তামাক উৎপাদনে কোচবিহার,
তাহলে কোচবিহার কোথায়, এটা এটা হচ্ছে তামাক উৎপাদনে প্রথম আছে। এবার ম্যাপের মাধ্যমে আমরা দেখে দেখে কিন্তু এগুলো মাথায় রাখবো, ঠিক আছে। চলো এরপর যদি বলি আনারস, আম, লিচু, সবজি, এগুলো দিক থেকে তোমরা দেখে নিতে পারো। আনারস উৎপাদনে দার্জিলিং প্রথম, আম উৎপাদনে মালদা প্রথম, লিচু উৎপাদনে মালদা প্রথম, সবজি উৎপাদনে তোমার উত্তর চব্বিশ পরগনা কিন্তু প্রথম। শুধু প্রথম নামগুলো মনে রাখলেই তোমাদের হবে। এবার যদি নদীর কথা বলি, আবার বলছি ম্যাপ কিন্তু মাথায় আসতেই হবে যখনই আমরা এগুলো পড়বো। তাহলে এখানে এই যে এটা হচ্ছে তোমার নদীর মানচিত্র, তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো এইভাবে নদীটা যেটা আসছে এই পাশ থেকে, এটা হচ্ছে তোমার গঙ্গা নদী, ঠিক আছে। এইভাবে গিয়ে এই বাংলাদেশে ঢুকে গেল, এটা হচ্ছে তোমার কোথায় ঢুকলো, বাংলাদেশে ঢুকে গেল, ঠিক। এখান থেকে এই পাশ থেকে দেখতে পাচ্ছ মহানন্দা নদী ঠিক এইভাবে এসে এখান থেকে এসে মালদার কাছে এসে মিট করছে, ঠিক আছে, কার সাথে, তোমার গঙ্গার সাথে, ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে একটা শাখা বেরিয়ে গেল কোন দিকে, একটা শাখা বেরিয়ে গিয়ে তোমার পশ্চিমবঙ্গের দিকে হয়ে হুগলি হয়ে এখান থেকে চলে আসলো, এটাকে কি বলছি, ভাগীরথী হুগলি, এটাকে আমরা বলছি ভাগীরথী হুগলি নদী, ঠিক আছে। এখান থেকে আসছে দেখো একটা নদী এসে কাটোয়ার কাছে এসে মিলিত হলো, কাটোয়ার কাছে, এটার নাম হচ্ছে অজয় রিভার, ঠিক আছে। এখান থেকে যদি দেখবে দামোদর রিভার, যেটা দামোদর রিভার, দেখো দামোদর কোথায় গেল, দামোদর হচ্ছে তোমার দামোদর রিভারটা, এখানে ম্যাপটা ঠিক ক্লিয়ার নেই, ঠিক আছে। এই যে দামোদর রিভার এইভাবে গিয়ে এখান থেকে গিয়ে এখানে বাঁক নিয়ে গিয়ে এই পাশে গিয়ে এখান থেকে মিলিত হয়েছে, এটা হচ্ছে তোমার দামোদর রিভার, যেটা ঝাড়খন্ড থেকে আসছে। এই দামোদর রিভার হচ্ছে তোমার এই যে পশ্চিমের মালভূমি অঞ্চলের সব থেকে দীর্ঘতম নদী, এটা হচ্ছে সব থেকে দীর্ঘতম পশ্চিম মালভূমি অঞ্চলের, এবং পশ্চিমবঙ্গের মধ্যে সেকেন্ড লার্জেস্ট পর্যায়ে আছে, সেকেন্ড লংগেস্ট আছে, সেকেন্ড লং, কত দৈর্ঘ্য, 592 কিলোমিটার টোটাল দৈর্ঘ্য দামোদর নদী, ঠিক আছে। আর অজয় নদীর দৈর্ঘ্য কত, 288 কিলোমিটার। এই অজয় নদীর যেটা আছে বীরভূম জেলা, বীরভূম জেলার যে জয়দেব কেন্দ্র সেটাও কিন্তু এই অজয় নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। আর এই অজয় নদীর অনেকগুলো নাম আছে, পার্থ, জয়ন্তী, সারথী, এইগুলো কিন্তু পরীক্ষা আসে, যেগুলো কার ট্রিবিউটারি, এগুলো হচ্ছে অজয় নদীর ট্রিবিউটারি, ক্লিয়ার। এই দিক থেকে দেখো তিস্তা নদী, তিস্তা নদী এখানে নেই, তো তিস্তা নদী উপরে ইয়ে থেকে এসে তোমার সিকিমের জম্মু গ্লেসিয়ার থেকে এসে তোমার বাংলাদেশের রংপুরের কাছে এসে মিলিত হয়েছে, আর ওই পাশ থেকে আসাম হয়ে যখন তোমার ইয়ে ঢুকছে, ব্রহ্মপুত্র ঢুকছে, নাম হচ্ছে যমুনা, একসাথে এটা মিলিত হচ্ছে, ঠিক আছে। তো তিস্তা নদী এসে যমুনা নদীর সাথে কিন্তু মিট করেছে, আচ্ছা তিস্তা আছে, সরি তিস্তা আছে এখানে, হ্যাঁ এটা তিস্তা হবে। তো তিস্তা নদী এসে তোমার মিট করছে কার সাথে, যমুনা নদীর সাথে। তাহলে তিস্তা নদীর দৈর্ঘ্য কত, তিস্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে 411 কিলোমিটার, যেটা কি বলা হয়, পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয়, ঠিক আছে, উত্তরের ত্রাসের নদী বলা হয়। তাহলে তিস্তা নদী এটা খুব ইম্পর্টেন্ট, এই তিস্তা নদী সম্পর্কে তোমাদের পড়তে হবে। ভাগীরথী হুগলি নদী সম্পর্কে পড়তে হবে, ভাগীরথী হুগলি এটা ইম্পর্টেন্ট নদী, ঠিক আছে, ভাগীরথী হুগলি। তারপর তোমার এখানে রয়েছে কে, এখানে রয়েছে অজয় নদী রয়েছে, অজয় নদী, তাহলে অজয় নদী কোথা থেকে আসছে দেখলে, অজয় পর দামোদর, এটা ইম্পর্টেন্ট নদী, দামোদর, ঠিক আছে। এখান থেকে দেখো সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখা নদী এইভাবে গিয়ে এইভাবে তোমার পুরুলিয়া এই সাইড থেকে উৎপন্ন হয়েছে সুবর্ণরেখা, ঠিক আছে, ঝাড়খণ্ড দিয়ে প্রবাহিত হয়ে লাস্টের নিচের দিকে গিয়ে ঢুকেছে। সুবর্ণরেখাটাও কিছুটা সময় তোমার কি তোমার পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে, তো সুবর্ণরেখা এটাও ইম্পর্টেন্ট, সুবর্ণরেখা, ঠিক আছে, সুবর্ণরেখা নদী। মহানন্দা নদী পাগলাঝোড়া থেকে আসছে, পাগলাঝোড়াতে মালদার কাছে এসে তোমার ইয়ের সাথে মালদার মেন নদী হচ্ছে এটা মহানন্দা। তিস্তা, তোষা, জলঢাকা, রায়ডাক, সাংকোশ, অজয়, দামোদর, সুবর্ণরেখা, মহানন্দা, এগুলো খুব ইম্পর্টেন্ট নদী। তার মধ্যে দীর্ঘতম নদী নাম হচ্ছে কি ভাগীরথী হুগলি, ঠিক আছে। টোটাল দৈর্ঘ্য 520 কিলোমিটার, কত, 520 কিলোমিটার। আর দামোদর দৈর্ঘ্য হচ্ছে 592 কিলোমিটার ঠিকই, কিন্তু 592 কিলোমিটার ম্যাক্সিমাম সেটা ঝাড়খণ্ডে প্রবাহিত হয়েছে। তো এই ম্যাপটা থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। এখানে নদীগুলো সম্পর্কে ডিটেলসে বলা আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিতে পারো, ঠিক আছে। তিস্তা নদীর টোটাল দৈর্ঘ্য 411 কিলোমিটার হবে, এটা একটু ঠিক করে নিও, 411 কিলোমিটার। এছাড়া মহানন্দা থেকে শুরু করে রায়ডাক, ভাগীরথী, হুগলি, দামোদর, সুবর্ণরেখা, অজয়, ময়ূরাক্ষী কিভাবে প্রবাহিত হয়েছে সেগুলো কিন্তু বলা আছে। এবার যেগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন ড্যামস এন্ড প্রজেক্ট। সেক্ষেত্রে দেখো আমাদের যে নদী আছে, ঠিক আছে, ড্যামস এন্ড প্রজেক্টের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে ওপরে আছে দেখো সিদ্রাপং ড্যামস, হাইড্রো পাওয়ার প্রজেক্ট যেটা আছে, ঠিক আছে, সিদ্রাপং কোথায় রয়েছে, দার্জিলিং এ রয়েছে। তারপর নিচে কি তিস্তা লোয়ার ড্যাম রয়েছে, ঠিক। আর তার নিচে দেখো ম্যাক্সিমাম যে ড্যাম গুলো সেগুলো কিন্তু রয়েছে তোমার দক্ষিণবঙ্গে রয়েছে, যার মধ্যে দেখো
ফারাক্কা ব্যারেজ, এখানে রয়েছে গঙ্গা নদী যাচ্ছে এইভাবে, এখানে রয়েছে ফারাক্কা ব্যারেজ, ক্লিয়ার, যেটা হচ্ছে মুর্শিদাবাদে রয়েছে, ঠিক মালদা ঢোকার আগে পরে সেটা। এরপর তোমার এখানে ব্রাহ্মণী ব্যারেজ রয়েছে, এখানটায় ব্রাহ্মণী ব্যারেজ, এখানে মেসেঞ্জার ব্যারেজ রয়েছে, তিলপাড়া ব্যারেজ হচ্ছে, এটা মৌরাক্ষী নদীর ওপর, ঠিক আছে। আচ্ছা এখানটা কি আছে, এখানটায় বক্রেশ্বরের পাশ দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমার তোমার হিংলৌ ড্যাম রয়েছে এখানে, এখানে রয়েছে রন্ডিয়া ড্যাম এবং দুর্গাপুর ব্যারেজ, এটা দামোদর নদীর ওপর রয়েছে রন্ডিয়া ড্যাম এবং দুর্গাপুর ব্যারেজ, এখান থেকে নদীগুলো ক্লিয়ারলি দেখতে পাবে, ঠিক। আচ্ছা এখানে দেখো তোমার মুরগুমা ড্যাম কোথায় রয়েছে, মুরগুমা ড্যাম পুরুলিয়াতে রয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপর যদি আমি এখানে বলি পুরুলিয়া পাম্প স্টোরেজ কোথায় আছে, এটা হচ্ছে পুরুলিয়া পাম্প স্টোরেজ, এটা হচ্ছে পুরুলিয়ার একটা পাওয়ার তৈরি করার একটা ড্যাম। কংসাবতী, কংসাবতী ড্যাম এখানে আছে, কংসাবতী ড্যাম। মুকুটমণিপুর ড্যাম রয়েছে এখানে কংসাবতী নদীর ওপর, ঠিক আছে। মাইথন রয়েছে বরাকরের উপর, মাইথনটা এখানে দেওয়া আছে নেই, মাইথনটা দেওয়া নেই এখানে। আচ্ছা এখানে তোমার তারাফেনী ব্যারেজ এখানে আছে, তারাফেনী ব্যারেজ। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ড্যাম, তার মধ্যে আমি খুব ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বার হচ্ছে তোমার দুর্গাপুর রন্ডিয়া ড্যাম, যেটা পশ্চিমবঙ্গে রয়েছে, দুর্গাপুর রন্ডিয়া, ঠিক আছে, রন্ডিয়া দুর্গাপুর রন্ডিয়া ব্যারেজ এগুলো রয়েছে দামোদর নদীর উপর রয়েছে। তারপর তোমার এদিকে তিলপাড়া ব্যারেজ রয়েছে, এগুলো রয়েছে এক এক করে, এগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। এবং এর লিস্ট যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে দেখো এখানে ডিটেলস দেওয়া আছে। দামোদর ভ্যালি কর্পোরেশন, দামোদর ভ্যালি কর্পোরেশন দুখানা স্টেট জুড়ে রয়েছে, একটা ঝাড়খণ্ড আর একটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল। মেইনলি তোমার ঝাড়খণ্ড জুড়ে রয়েছে, কিছুটা তোমার পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। এখানে অনেকগুলো নদী আছে, 4টে নদী এখানে কাজ করছে, মানে দামোদরের মেন উপনদীগুলো কাজ করছে, দামোদর, বরাকর, বোকারো, কোনার। দামোদরের উপর যেগুলো আছে যেমন তোমার রন্ডিয়া ড্যাম, দুর্গাপুর ব্যারেজ, ঠিক আছে। তারপর তোমার পাঞ্চেত ড্যাম, তিলাইয়া ড্যাম, মাইথন ড্যাম রয়েছে বরাকর নদীর উপর, বোকারো ড্যাম, কোনার নদীর উপর কোরার ড্যাম, এগুলো আছে। দামোদর ভ্যালি কর্পোরেশন এটা 1948 তৈরি হয়, ভারতের প্রথম এটা রিভার ভ্যালি প্রজেক্ট ছিল, যেটা ইউএসএ টিভিএ মানে টেনেন্সি ভ্যালি অথরিটি অধীনে কিন্তু আনা হয়েছিল, মানে কনসেপ্ট আনা হয়েছিল। ফারাক্কা ব্যারেজ যেটা তোমরা যেমন দেখো যে মালদা ঢোকার আগে মুর্শিদাবাদ জেলায় কিন্তু এই ফারাক্কা ব্যারেজটা পড়ে, যেখানে 109খানা লক গেট আছে, 2240 মিটার অর্থাৎ 2.24 কিলোমিটার যার দৈর্ঘ্য আছে। এবং এই ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল কবে, 1961 এর কাজ শুরু হয় এবং 1975 কিন্তু এর কাজ কমপ্লিট হয়েছিল। 109খানা লক গেট টোটাল আছে। এবং এর উদ্দেশ্য কি ছিল, এর উদ্দেশ্য ছিল তোমার কলকাতা বন্দরকে সচল রাখা এবং তার সাথে সাথে তোমার ভাগীরথী হুগলি নদীতে জলের ফ্লোটাকে বাড়ানো, ঠিক আছে। এখানে তোমরা এখান থেকে কিছু ড্যামের তালিকা পেয়ে যাবে, যেমন দামোদর ভ্যালি কর্পোরেশন, দুর্গাপুর ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ, মুকুটমণিপুর, ঠিক আছে, কংসাবতী এবং কুমারী নদীর উপর রয়েছে। মুকুটমণিপুর ড্যাম কোথায় রয়েছে, কংসাবতী নদীর উপর রয়েছে। পুরুলিয়ার পাম্প স্টোরেজ, রন্ডিয়া ড্যাম, শীত এবং জলবায়ু যেটা ভারতের প্রথম, যেটা রঙ্গিত নদীর উপর রয়েছে, ঠিক আছে, দার্জিলিং এ আছে, এটা পরীক্ষা বহুবার আসে। তিস্তা নিম্নবাদ মানে তিস্তা লোয়ার ড্যাম এবং পুরুলিয়া পাম্প স্টোরেজ এগুলো কোথায় রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। এবার দেখো যে কিছু কিছু জায়গার নাম যেগুলো কোন নদীর তীরে অবস্থিত পরীক্ষায় আসে, তো সেক্ষেত্রে এখান থেকে যেগুলো মেন মেন ইম্পর্টেন্ট নাম, যেমন ধূপগড়ি, ব্যারাকপুর, মুর্শিদাবাদ, ইংরেজ বাজার কোন নদীর তীরে রয়েছে, যেমন ধূপগড়ি রয়েছে জলঢাকা নদীর তীরে, তোমার ব্যারাকপুর রয়েছে হুগলি নদীর তীরে, মুর্শিদাবাদ ভাগীরথী নদীর তীরে, ইংরেজ বাজার বা ইংলিশ বাজার যেটা মালদায় রয়েছে মহানন্দা নদীর তীরে, জয়দেব কেদুলি যেটা হচ্ছে বীরভূমের, যেটা হচ্ছে অজয় নদীর তীরে অবস্থিত, সিউড়ি মৌরাক্ষী নদীর তীরে অবস্থিত, তারাপীঠ দ্বারকা নদীর তীরে অবস্থিত, বালুরঘাট তোমার আত্মীয় নদীর তীরে অবস্থিত। এর মধ্যে পরীক্ষা যেগুলো বারবার এসেছে, যেমন কোলাঘাট কোন নদীর তীরে অবস্থিত, রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত, তোমার জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, কল্যাণ নদীর তীরে অবস্থিত, বহুবার পরীক্ষা এসেছে। তোমার শান্তিপুর বলছি, রানাঘাট কোথায় গেল, রানাঘাট এখানে, রানাঘাট এই সাইড আছে, রানীগঞ্জ দামোদর নদীর তীরে অবস্থিত, হলদিয়া হলদি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, শিলিগুড়ি বালাসন নদীর তীরে অবস্থিত, এখানে নবদ্বীপ ভাগীরথী নদীর তীরে অবস্থিত, তোমার বনগা হচ্ছে ইটামতি নদীর তীরে অবস্থিত, কৃষ্ণগড়টা পরীক্ষায় দেয় জলঙ্গি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, ইলামবাজারটা অজয় নদীর তীরে অবস্থিত, চন্দননগর হুগলি নদীর তীরে অবস্থিত, এখানে রানাঘাটটা চুনি নদীর তীরে অবস্থিত পরীক্ষা আসে, বহরমপুর ভাগীরথী নদীর তীরে অবস্থিত, জলপাইগুড়ি তিস্তা নদীর তীরে অবস্থিত। তাহলে এই কোন নদীর তীরে কোন কোন শহরগুলো রয়েছে সেই শহরগুলো পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়। আমি আবার বলছি, আমি এমন ভাবেই নোটটা তৈরি করেছি যাতে তোমাদের কিন্তু কমন আসে। আর আমি ফার্স্ট বলছি এই কারণেই, কারণ আমি ভিডিওটা লেন্থ বড় করতে চাইছি না। তোমাদের যদি মনে হয় স্পিড বেশি তাহলে স্পিড কম করে দেখতে পারো, ঠিক আছে। ওকে চলো এবার দেখি পশ্চিমবঙ্গের জনগণনা যদি দেখি, সেক্ষেত্রে জনগণনার দিক থেকে 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা 9,13,00,000, ওই 9,12,76,111 জনের মতো, ঠিক আছে। পশ্চিমবঙ্গের জনগণ প্রতি বর্গ কিলোমিটারে 1028 জন,
তাহলে এটা কি জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গ ক নম্বরে আছে? পশ্চিমবঙ্গ কিন্তু দ্বিতীয় পর্যায়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গ ভারতের মোট 7.54% মানুষ কিন্তু বসবাস করে। সর্বাধিক সাক্ষর জেলা যদি বলি তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর, মাথায় রাখবে। কত? 87.02%। কলকাতায় কত? 86.31%। সেকেন্ড হচ্ছে কি কলকাতা। উত্তর চব্বিশ পরগনা হচ্ছে কি 84.06% এবং হাওড়ায় কত? 83। এত সব মনে রাখার দরকার নেই, শুধু পূর্ব মেদিনীপুর আর কলকাতা কত মনে রাখবে। সব থেকে কম সাক্ষরতার হার কোথায় আছে? লিটারেসি রেট সব থেকে কম উত্তর দিনাজপুরে রয়েছে, কত? 59.07% এবং মালদা 61%। মালদা রাখবে এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক থেকেও মালদা সব থেকে পিছিয়ে রয়েছে। সর্বাধিক নারী সাক্ষরতা যুক্ত জেলাসমূহ কোনটা? সব থেকে বেশি নারীদের শিক্ষা রয়েছে কলকাতাতে এবং তারপর রয়েছে পূর্ব মেদিনীপুরে। দুটো করে নাম মনে রাখলেই হবে। সব থেকে নারী শিক্ষার হার সব থেকে কম কোথায়? পুরুলিয়াতে সব থেকে কম। সর্বাধিক তপশিল জাতি কোথায়? তপশিল মানুষ রয়েছে, এসসি মানুষ রয়েছে কোচবিহারে রয়েছে। সব থেকে কম তপশিল জাতিভুক্ত কলকাতায় আছে। কারণ সবথেকে বেশি এসসি পাওয়া যায় কলকাতাতে, এসসি ক্যাটাগরির মানুষ, আর সবথেকে কোচবিহারে, আর সবথেকে কম পাওয়া যায় কোথায়? কলকাতাতে। সর্বাধিক তপশিল উপজাতিভুক্ত জেলা সমূহ যদি বলি তাহলে অ্যান্সার কি হবে? দার্জিলিং। অর্থাৎ এসটি পপুলেশন সংখ্যা সব থেকে বেশি কোথায় আছে? দার্জিলিং এ আছে। ঠিক আছে, ক্লিয়ার? আর সব থেকে কম আছে কোথায়? কলকাতা। মানে কম এসসি বা এসটি দুই যাই হোক না কেন, কলকাতা সব থেকে কম। আর এসসি সংখ্যা কোচবিহারে বেশি আর এসটি সংখ্যা দার্জিলিং এ বেশি। ঠিক আছে, কালিম্পং জেলার জনসংখ্যা সব থেকে কম। অর্থাৎ জনসংখ্যার দিক থেকে সব থেকে বেশি বড় জেলা কোনটা? উত্তর চব্বিশ পরগনা সব থেকে বড়। আর সব থেকে ছোট কোনটা? সেটা হচ্ছে কালিম্পং। উত্তর দিনাজপুর জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক। মাথায় রাখবে উত্তর দিনাজপুর সব থেকে অশিক্ষিত জেলা, তাই সেই জন্য এখানে বৃদ্ধির হার, জন্ম বৃদ্ধির হারটাও সব থেকে বেশি। ঠিক আছে, তাই এখানে বলছে উত্তর দিনাজপুর জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক। আচ্ছা, কলকাতা জেলাতে নারী শিক্ষার হার সর্বোচ্চ এবং পুরুলিয়াতে নারী শিক্ষার হার সর্বনিম্ন। পূর্ব মেদিনীপুর জেলাতে গ্রাম অঞ্চলে নারী শিক্ষার হার সর্বোচ্চ। মানে গ্রাম অঞ্চলে যদি দেখি তাহলে সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরে সব থেকে নারী শিক্ষার হার বেশি। ওভারঅল বললে কলকাতাতে বেশি, যদি গ্রাম অঞ্চল বলে তাহলে পূর্ব মেদিনীপুরে বেশি। পুরুলিয়া জেলার গ্রাম অঞ্চলে নারী শিক্ষার হার সব থেকে কম। পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার পুরুষদের ক্ষেত্রে 13.17% আর মহিলাদের ক্ষেত্রে 14.75%। জনসংখ্যা বৃদ্ধির হার পুরুষদের ক্ষেত্রে কত? 13.17% এবং মহিলাদের ক্ষেত্রে 14.75%। 2011 খ্রিস্টাব্দের সেন্সাস অনুসারে ভারতের সব রাজ্যগুলির মধ্যে মোট জনসংখ্যার ভিতরে পশ্চিমবঙ্গের স্থান তোমার চতুর্থ। ঠিক আছে, চতুর্থ স্থানে রয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত? 77.08%, যার মধ্যে পুরুষদের মধ্যে শিক্ষার হার ভাই 82.67% আর মহিলাদের মধ্যে 71.16%। ঠিক আছে, তাহলে এইগুলো আমি দেখো, এটা তো পুরো ভূগোলের পশ্চিমবঙ্গের ক্লাস না, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমার মাথায় থাকতেই হবে সেইগুলোই কিন্তু এখানে এনেছি। ঠিক আছে, এগুলো থেকে বারবার কোশ্চিন আসে, পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা জানছি এখানে। পশ্চিমবঙ্গের জনসংখ্যার একটু করে কথা যদি বলি, আচ্ছা এটা তো বললাম। স্বাভাবিক উদ্ভিদ যদি বলি তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের উদ্ভিদ মেইনলি কোথায় কোথায় কি কি দেখা যায়? পার্বত্য অঞ্চলে উপক্রান্তীয় উদ্ভিদ দেখা যায়, স্বর্বর্গীয় বৃক্ষ দেখা যায়, অধিক উচ্চতা উদ্ভিদ দেখা যায়। কি কি উদ্ভিদ? যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে রেডোডেন্ড্রন, তারপরে তোমার আলপিও ঘাস, সিলভার ফার, দেবদারু, ম্যাপল, পাইন, ওক, স্প্রুস প্রভৃতি। মালভূমি অঞ্চলে মেইনলি শিমুল, পলাশ, মহুয়া, হলুদ কুল, বাবলা। আর সমভূমি অঞ্চলে কি পাওয়া যায়? শিশু, শাল, সেগুন, খয়ের, জারুল, চাপরাশ প্রভৃতি। আর বদ্বীপ অঞ্চলের উদ্ভিদের মধ্যে কি পাওয়া যায়? সুন্দরী, গরান, গেও, এগুলো পাওয়া যায়। তোমরা এখান থেকে কত মিটার উচ্চতায় বা কোন অঞ্চলে সেটা এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, যদি বলি পশ্চিমবঙ্গের মধ্যে কোন অঞ্চলে বনভূমি পরিমাণ সব থেকে বেশি, তাহলে অ্যান্সার হবে কি দার্জিলিং এ সব থেকে বেশি 69.74%। সব থেকে বেশি বনাঞ্চল কিন্তু এখানে রয়েছে। আচ্ছা সরি, তোমার হ্যাঁ, সব থেকে বেশি বনাঞ্চল কোথায় রয়েছে? সব থেকে বেশি বনাঞ্চল রয়েছে দার্জিলিং জেলাতে, সব থেকে বেশি রয়েছে, এটা একটু মাথায় রাখবে। আর সব থেকে কম আছে কোথায়? সব থেকে কম যদি বলি তাহলে সেক্ষেত্রে কলকাতাতে সব থেকে কম। এখন কলকাতার ডেটাটা নেই, কলকাতাতে সব থেকে কম কিন্তু বনাঞ্চল রয়েছে। ঠিক আছে, হাওড়াতে কিছুটা থাকলেও মানে 0.414 থাকলেও কলকাতা নেই। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো যে ন্যাশনাল পার্ক গুলো, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, রামসার সাইট, টাইগার রিজার্ভ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে আমি আলোচনা করে দিচ্ছি। এখানে দেখো তোমার বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অবস্থিত। বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি মানে এই অংশটা কি? এটা হচ্ছে বীরভূম। ঠিক আছে, বীরভূমে বল্লভপুর রয়েছে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এখানে রামনা বাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে। এখানে চিন্তামণি কর ওয়াইল্ড তোমার যে বার্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সেটা কিন্তু এখানে রয়েছে। সুন্দরবন ন্যাশনাল পার্ক এবং তোমার এইখানে অবশ্যই সুন্দরবন ন্যাশনাল পার্ক, সুন্দরবন টাইগার রিজার্ভ রয়েছে এখানে। ঠিক আছে, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে, সুন্দরবন ওয়েটল্যান্ড যেটা 2019-এ হয়েছে সুন্দরবন ওয়েটল্যান্ড। ঠিক আছে, ইস্ট কলকাতা এটা হচ্ছে একটা রামসার সাইট, এই দুটোই রামসার সাইট আছে।
পশ্চিমবঙ্গে, একটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আর একটা হচ্ছে সুন্দরবন। ইস্ট কলকাতা কবে হয়েছিল? 2002 সালে, আর এটা হয়েছে তোমার 2019 সালে। বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে কোথায়? উত্তর 24 পরগনাতে রয়েছে, বনগাঁর কাছে, এটাও কিন্তু পরীক্ষা দেয়। আর বেতুয়াডাহি তোমার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় রয়েছে? এটা রয়েছে তোমার নদিয়া জেলাতে রয়েছে, এটাও পরীক্ষায় দেয়। ঠিক আছে, রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বুঝতেই পারছো কোথায় আছে। গরুমারা ন্যাশনাল পার্ক এখানে রয়েছে, গরুমারা আমি এখানে দেখাচ্ছি না, পুরো ক্লিয়ার দেখাচ্ছে না। ওপর দিকে সিঙ্গালিয়া ন্যাশনাল পার্ক, তোমার জোরপোখরি ন্যাশনাল পার্ক, সিনচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এগুলো সবই রয়েছে। এটার যদি আমি ডিটেলস দেখি তাহলে তোমরা এখানে পেয়ে যাবে। এখানে মহানন্দা রয়েছে কোথায়? দার্জিলিং এ রয়েছে। সিঙ্গালিয়া দার্জিলিং, নেওড়া ভ্যালি কোথায় রয়েছে? দার্জিলিং এ রয়েছে। জোরপোখরি দার্জিলিং এ, গরুমারা তোমার জলপাইগুড়িতে রয়েছে, জলদাপাড়া জলপাইগুড়ি, চাপড়ামারি জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা এখান থেকে দেখবে। এবং আমি তোমাদের ন্যাশনাল পার্ক যদি বলি তাহলে সেক্ষেত্রে বক্সা ন্যাশনাল পার্ক, এটা রয়েছে আলিপুরদুয়ারে, গরুমারা রয়েছে জলপাইগুড়িতে, নেওড়া ভ্যালি রয়েছে দার্জিলিং এ, সিঙ্গালিলা রয়েছে দার্জিলিং এ, এবং সুন্দরবন ন্যাশনাল পার্ক এটা রয়েছে সাউথ 24 PGS এ। তো এই ম্যাপগুলো তোমরা এখান থেকে দেখবে। ওয়াইল্ড লাইফ স্যাংচুরি গুলো অত বেশি দেখার দরকার নেই, যেগুলো আমি দাগালাম সেইগুলো, আর এখান থেকে শুধুমাত্র ন্যাশনাল পার্ক গুলো দেখতে হবে। সুন্দরবন জাতীয় উদ্যান সম্পর্কে যদি বলি তাহলে সেক্ষেত্রে সুন্দরবনে তোমাদের বলেই দিয়েছিলাম যে 1973 তে, এখান থেকে আমি আর পড়াচ্ছি না, 1973 তে টাইগার রিজার্ভ হয়, 1984 এ ন্যাশনাল পার্ক হয়, 1987 এ কি হয়? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়, 2019 এ রামসার সাইট হয় সুন্দরবন। ঠিক আছে, খুব ইউনিক একটা ফিজিওগ্রাফিক ডিভিশন, তাই সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গে সেরকম ভাবে কোনো জলপ্রপাত নেই, যে কটা আছে আমি এখানে লিখে দিয়েছি, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে পাগলাঝোড়া জলপ্রপাত, যেটা তোমার মেইনলি মহানন্দা নদী উৎসস্থল, যেটা দার্জিলিং এ রয়েছে। ঠিক আছে, পাগলাঝোড়া ওয়াটারফল এটা দেখবে। আর কি রয়েছে? আর রয়েছে বামনি ওয়াটারফলস, এটা পুরুলিয়া জেলায় অবস্থিত একটা পর্যটন কেন্দ্র, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বামনি জলপ্রপাত পরীক্ষা বহুবার দিয়েছে, পাগলাঝোড়া জলপ্রপাত এটাও কিন্তু বহুবার দিয়েছে, এই দুটো একটু দেখবে। বাদ বাকি তুগা জলপ্রপাত আর ঘাগড়া জলপ্রপাতটা দেখে নিও। ঘাগড়া রয়েছে পুরুলিয়াতে আর তুগা রয়েছে কোথায়? পুরুলিয়াতে, মেইনলি পুরুলিয়াতে, সেরকম ভাবে কিছু নেই। যদি আমি ট্রান্সপোর্টের দিক থেকে দেখি তাহলে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের মধ্যে একমাত্র রাজ্য যেখানে 3 ধরনের রেল দেখা যায়, মেট্রো রেল, চক্র রেল এবং তোমার ট্রাম। তো সেক্ষেত্রে দেখো, ট্রাম তোমরা জানো যে নিশ্চয়ই কদিন আগে বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুধুমাত্র হেরিটেজ হিসাবে কিছুটা দূর চালানো হবে, একটাই চালানো হবে, আর বাদ বাকি সব বন্ধ করে দেওয়া হবে। কলকাতা ট্রামের ইতিহাস যদি বলি তাহলে কলকাতা ট্রাম কবে শুরু হয় শুধু এইটুকু মনে রাখো, বাদ বাকি তোমরা চাইলে পড়তে পারো। 1873 তে কলকাতাতে আর্মিয়ান ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত প্রথম ট্রেন চালু হয়, এটা পুরো ভারতের মধ্যে প্রথম। ঠিক আছে, মেট্রো রেল শুরু হয় প্রথম কবে? মেট্রো রেল শুরু হয় প্রথম 1984 এ। 1944 সালের 24 অক্টোবর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা তথা ভারতবর্ষের মেট্রো রেলের যাত্রা আরম্ভ হয়েছিল। আর এই পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে যে পুরো ভারতবর্ষের মধ্যে প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতাতে 1984 সালের 24 অক্টোবর। আর চক্র রেল কবে চালু হয়? চক্র রেল চালু হয়েছিল তোমার ভারতবর্ষে প্রথম চক্র চালু হয় 1984 এ। কিন্তু ন্যাশনাল হাইওয়ে আছে, ঠিক আছে, এগুলো তোমাদের দেখে নিতে হবে কোন জায়গা থেকে কোন জায়গা। তবে NH 34 যেটা হচ্ছে দীর্ঘতম, মাথায় রাখবে, ন্যাশনাল হাইওয়ে 34 সব থেকে দীর্ঘতম হাইওয়ে, যেটা বর্তমান নাম হয়েছে NH 12। ঠিক আছে, সেফডাইভ 2016 সালে এসেছিল, গতিধারা এনেছিল 2014 সালে, পথশ্রী যেটা এসেছিল, পথশ্রীটা রাজ্য সরকারের একটা মানে বলতে পারো রাস্তা নির্মাণের একটা কাজের একটা প্রকল্প ছিল। ঠিক আছে, আচ্ছা, নাম পরিবর্তিত যেগুলো হয়েছে, NH 34 নাম NH 12 হয়েছে, NH 2B এর নাম NH 114 হয়েছে, NH 60 এর নাম হয়েছে NH 314 হয়েছে। এগুলো তোমরা একটু তোমাদের দেখতে হবে এখান থেকে। বাদ বাকি মোটামুটি সবই তোমাদের আলোচনা করলাম তোমাদের সাথে। কিছু জিনিস আলোচনা করা হয়নি, যেমন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? প্রফুল্ল চন্দ্র ঘোষ। ঠিক আছে, প্রফুল্ল চন্দ্র ঘোষ প্রথম মুখ্যমন্ত্রী ছিল। পশ্চিমবঙ্গে যে বন্দর আছে তার নাম কি? একমাত্র বন্দর হচ্ছে কলকাতা বন্দর। এই বন্দরের অধীনে আরো বন্দর আছে, যেমন হলদিয়া বন্দর, এর আন্ডারে কিন্তু হলদিয়া বন্দর, নেতাজি সুভাষ ডক, খিদিরপুর ডক, বজবজ ডক, খিদিরপুর ডক, ঠিক আছে, বজবজ ডক, এইগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, যদি আমি এয়ারপোর্টের নাম বলি তাহলে সেক্ষেত্রে তোমরা জানো যে নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে এখানে, নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু এখানে রয়েছে। এখানকার হাইয়েস্ট কোর্ট হচ্ছে কি? ক্যালকাটা হাইকোর্ট। এই ক্যালকাটা হাইকোর্টের অধীনে কিন্তু আন্দামান নিকোবরটাও আসে। ঠিক আছে, আন্দামান নিকোবরটাও কিন্তু এই ক্যালকাটা হাইকোর্টের অধীনে কিন্তু চলে আসে। ঠিক আছে, আচ্ছা, আরো একটা পয়েন্ট যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো যদি আলোচনা করি তাহলে সেক্ষেত্রে দেখবো কি, এক সেকেন্ড আমি একটু ফাঁকা জায়গা দেখছি কোথায় আছে।
এখানে ফাঁকা জায়গা আছে। তাহলে সেক্ষেত্রে আরো পয়েন্ট যদি আমি বলি কি কি আছে, আরো পয়েন্ট যদি বলি তাহলে সেক্ষেত্রে সদর দপ্তর গুলো জিজ্ঞাসা করা হয় তোমাদের, যেমন বীরভূমের সদর দপ্তর কি, ম্যাপের মধ্যে দেখাই সব থেকে বেটার হবে। ভাই এইভাবে কিন্তু আমি পুরো ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোকে দেখাবো, তুমি একবার দেখো, শুধু দেখো যে কোনটা বাকি দেওয়া হয়েছে, ন্যাশনাল পার্ক থেকে শুরু করে সবকিছু দেওয়া হয়েছে। ফার্স্ট পড়াতে হচ্ছে আমাকে, কারণ ভিডিও লেন্থটা বড় করতে চাইছি না, ঠিক আছে। চলো এখানে দেখাচ্ছি। তাহলে সেক্ষেত্রে দেখো, আমি যদি বলি এখানে, এখানে হচ্ছে কি, এখানে পুরুলিয়ার সদর দপ্তর কি, পুরুলিয়া সদর দপ্তর পুরুলিয়ায় আছে, পুরুলিয়া সদর দপ্তর পুরুলিয়ায়। যেটা মেইনলি সদর দপ্তর চেঞ্জ হয়েছে সেটা আমি বলে দিই। যেমন কলকাতা সদর দপ্তর কলকাতায়, এটা আলাদা কিছু নেই। নদিয়ার সদর দপ্তর হচ্ছে কৃষ্ণনগর, ঠিক আছে। মুর্শিদাবাদের সদর দপ্তর বহরমপুর। পশ্চিম বর্ধমানের সদর দপ্তর কোথায়, এটা হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান মানে হচ্ছে আসানসোল মেইনলি, ঠিক আছে। পূর্ব বর্ধমানের এটা বর্ধমান টাউন। বীরভূমের, বীরভূমের হচ্ছে সিউড়ি, বীরভূমের হচ্ছে সিউড়ি। হুগলির কোনটা, হুগলি হচ্ছে চুচুড়া। মালদার কোনটা, মালদার হচ্ছে ইংলিশ বাজার, ঠিক আছে, মালদার ইংলিশ বাজার। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরের তোমার বালুরঘাট আছে, ক্লিয়ার। উত্তর দিনাজপুর রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আছে। আর এখান থেকে আর কি আছে, এখান থেকে যদি আমি বলি নদিয়া, নদিয়া তো বলে দিলাম। উত্তর চব্বিশ পরগনা কি, নর্থ চব্বিশ পরগনা হচ্ছে বারাসাত, বারাসাত হচ্ছে তোমার 24 পরগনার, উত্তর 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা কি, আলিপুর ভাই, এটা হচ্ছে আলিপুর। পূর্ব মেদিনীপুরের তমলুক, ঠিক আছে, পূর্ব মেদিনীপুর হচ্ছে কি তোমার তমলুক। আচ্ছা, বাঁকুড়ার, বাঁকুড়াই, বাঁকুড়ার সেরকম ভাবে নেই, বাঁকুড়াই। তো এগুলো কি এক একটা সদর দপ্তর রয়েছে, ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের ন্যাশনাল পাখি কোনটা, মানে ন্যাশনাল পাখি, পশ্চিমবঙ্গের স্টেট পাখি যদি বলি সেক্ষেত্রে কি হবে তোমার, পাখি কি হবে, স্টেট পাখি বলছি, স্টেট পশু কি হবে, এটা পরীক্ষায় দিয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে তোমার মেছো বিড়াল, মেছো বিড়াল, ঠিক আছে, মেছো বিড়াল, এটা হচ্ছে স্টেট পাখি, ক্লিয়ার। ওকে, পশ্চিমবঙ্গ কবে তৈরি হয়, 1947 সালে তৈরি হয় তোমার পশ্চিমবঙ্গ স্টেটের তকমা বা স্টেট হিসাবে স্বীকৃতি পেয়েছিল 15 আগস্ট 1947 সালে। পশ্চিমবঙ্গের সাথে সব থেকে বেশি সীমানা কার আছে, সব থেকে সীমানা আছে ঝাড়খণ্ডের, ঝাড়খণ্ডের সব থেকে বেশি সীমানা রয়েছে, প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি। পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু দেখা যায়, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু দেখা যায়, পশ্চিমবঙ্গে মেনলি তোমার ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গে এভারেজ রেনফল কত, 170 থেকে 175 বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ, ঠিক আছে। পশ্চিমবঙ্গের সব থেকে উষ্ণতম স্থান কোনটা, সেটা হচ্ছে বীরভূম, ঠিক আছে, বীরভূম হচ্ছে উষ্ণতম। বীরভূমের কোন জায়গাটা, ময়ূরেশ্বর, ঠিক আছে, ময়ূরেশ্বর সব থেকে উষ্ণতম স্থান। আচ্ছা, বীরভূমের পশ্চিমবঙ্গের সব থেকে আর্দ্রতম বা বৃষ্টি হয় কোথায়, বৃষ্টিপাত যুক্ত অঞ্চল যদি বলি তাহলে সেক্ষেত্রে আনসার হবে দার্জিলিং এর ডুয়ার্স। ডুয়ার্স হচ্ছে কি পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, ঠিক আছে। দীর্ঘতম নদী তো বলে দিলাম। পশ্চিমবঙ্গের মধ্যে যে ক্যালকাটা লাইব্রেরি, কলকাতা লাইব্রেরি রয়েছে, সেটা খুব ভারতের মধ্যে সব থেকে বড় তোমার গ্রন্থাগার, ঠিক আছে, কলকাতা লাইব্রেরি। আচ্ছা, কলকাতাকে কি বলা হয়, কলকাতাকে বলা হয় মিছিল নগরী, সিটি অফ জয়, মিছিল নগরী, সিটি অফ জয়, সিটি অফ জয় বলা হয়, ঠিক আছে। আর কি পয়েন্ট, এগুলো মিস হয়ে গেছে, এগুলো আমি বলে দিচ্ছি, তোমাদের অসুবিধা নেই, যে টাইপিং করেছে মিস করে ফেলেছে এগুলো। এটা সিটি অফ জয় বলা হয়। আচ্ছা, যেমন বাংলার গ্লাসগো কাকে বলা হয়, হাওড়াকে বলা হয় গ্লাসগো, ঠিক আছে। আচ্ছা, আর যদি বলি বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়, নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে, ঠিক আছে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট প্লেস যদি বলি, নদিয়ার যে নবদ্বীপ আছে, সেই নবদ্বীপ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্লেস, কিসের জন্য, তোমার সনাতন ধর্ম, তোমার সনাতন ধর্ম অবলম্বী মানুষদের জন্য, ঠিক আছে। আচ্ছা, আর কি, দীঘা কোথায় রয়েছে, দীঘা, দীঘা রয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে রয়েছে দীঘা, ঠিক আছে, পূর্ব মেদিনীপুরে দীঘা রয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের সাথে পশ্চিমবঙ্গ কত কোস্টাল এরিয়ার দৈর্ঘ্য কত, কোস্টাল লাইনের দৈর্ঘ্য কত, পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য তোমার 117 কিলোমিটার। সব থেকে কম কি এটা, না, সব থেকে কম হচ্ছে তোমার গোয়ার,
গোয়ার হচ্ছে 107 কিলোমিটার। ঠিক আছে, গোয়ার সব থেকে কম, 107 কিলোমিটার মতো রয়েছে গোয়ার। আচ্ছা, আর কি? আর তো সেরকম কিছু নেই। পশ্চিমবঙ্গ সম্পর্কে A to Z সমস্ত কি তোমাদের বললাম। ঠিক আছে, সব থেকে দীর্ঘ সময় ধরে থাকা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে কি? দীর্ঘ সময় ধরে থাকা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে তোমার জ্যোতি বসু। জ্যোতি বসু। প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে তোমার মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি। ঠিক আছে, আর কি? পশ্চিমবঙ্গের যে রেলওয়ে জোন রয়েছে, এগুলো আমি এক্সট্রা লিখছি, হ্যাঁ, যে রেলওয়ে জোন যদি এগুলো এগুলো পরীক্ষা আসে, রেলওয়ে জোন মাথায় রাখবে। দার্জিলিং, দার্জিলিং যে রেল, দার্জিলিং রেল, এটা কবেই হয়েছিল? 1999 সালে ইউনেস্কো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। হেরিটেজ, হেরিটেজ সাইটের তকমা পায়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। ঠিক আছে, দার্জিলিং এর রেল। আর উত্তর পূর্ব কলকাতা সাথে উত্তর পূর্ব কলকাতা রেল রয়েছে এখানে, উত্তর পূর্ব কলকাতা রেল রয়েছে। ঠিক আছে, আর রয়েছে তোমার উত্তর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার, যেটা উত্তর পূর্ব সীমান্ত রেল, এর সাথে লিঙ্ক রয়েছে, উত্তর পূর্ব সীমান্ত রেল। তো অলমোস্ট তোমাদের দেখো এখান থেকে পরীক্ষায় পশ্চিমবঙ্গ, নর্মালি একটা জিওগ্রাফিক সিরিজ হয়, 10 থেকে 12টা ক্লাস হয়, সেই ক্লাসগুলো আমিও করিয়েছি আর আমি করাবো। এইভাবে আমি পুরো 28টা রাজ্যর পুরো ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। তার আয়তন কত, কতগুলো রাজ্য আছে, রাজ্যগুলো কোথায় কোথায় আছে, ম্যাপ পয়েন্টিং এ দেখালাম, কি ন্যাশনাল পার্ক আছে, কি সেখানকার জলবায়ু, কি সেখানকার বৃষ্টিপাতের পরিমাণ। এখানকার যেমনি হুগলি শিল্পাঞ্চল বেলটা আছে, যেখানে পাট শিল্প মেনলি খুব ফেমাস। ঠিক আছে, কাগজ শিল্প বলতে বলতে গেলে হুগলি অঞ্চলের নৈহাটি থেকে শুরু করে কাকিনাড়া, এই সমস্ত জায়গাতে কাগজ শিল্প গড়ে উঠেছে। তো শিল্প থেকে শুরু করে তোমাদের কোথায় কি আছে, কোন জেলা কি কি বিষয় কি বৃত্তান্ত, সমস্ত কিছু আলোচনা করলাম আজকে। আর এরপরে আমি তোমাদের নিয়ে আসবো তোমাদের সামনে আসাম রাজ্যটাকে, আসাম রাজ্যটাকেও ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করবো, যেগুলো পরীক্ষায় আসে ম্যাক্সিমাম সেগুলো আলোচনা করব। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অনেক বড় হয়ে গেল ভিডিওটা, পুরো সিরিজ নামানো সম্ভব নয় এইভাবে, তবে যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়, আশা করি কোথায় কোন জেলা আছে, কি বিষয় আছে, কি বৃত্তান্ত, এগুলো একটা মাথায় তোমার গেঁথে গেছে। এরপর দিন আবার আমরা কিন্তু তোমার আসাম নিয়ে আসবো, আসামগুলোকেও ডিটেলসে আলোচনা করবো। ঠিক আছে, যেহেতু পশ্চিমবঙ্গের ভূগোল তোমাদের আলাদা করে পড়তে হয়, তাই এটাকে আর ডিটেলসে যাচ্ছি না, যেমন আসাম পড়বো বা আর অন্যান্য রাজ্য পড়বো, সেগুলোকে সেইভাবেই আমরা পড়বো। ঠিক, চলো।